আচ্ছা, তো আজকে আমাদের যে ডিসকাশন সেটা মূলত হচ্ছে 50th যে বিসিএসটা সার্কুলার হয়েছে সেটাকে নিয়ে। তো 50তম বিসিএস এর যে এখন মানে পিএসসি বর্তমান প্যাটার্নটা যদি আমরা দেখি, এখন কিন্তু মোটামুটি যে আমাদের একটা আউটলাইন তার আগে থেকে দিয়ে দিচ্ছে যে প্রিলি কবে হবে, রিটেন কবে হবে, দেন হচ্ছে ফাইভা কবে হবে, মানে তারা মোটামুটি একটা আউটলাইন দিচ্ছে। তো 50তমেরও সেরকম একটা আউটলাইন দেওয়া আছে। হোপফুলি 31 জানুয়ারিতে আমাদের হচ্ছে প্রিলি হয়ে যাবে। তো এরপরে হচ্ছে রিটার্নের ডেট প্রবলি কবে দেওয়া, মার্চের লাস্টে বা এপ্রিল এরকম টাইমে হয়তোবা রিটার্নের ডেট দেওয়া। এরপর হচ্ছে ভাইবা নিয়ে হয়তোবা নেক্সট বছরের মধ্যেই তাদের রেজাল্ট দেওয়ার প্ল্যান। তো ঝামেলা যেটা সেটা প্রবলি হতে পারে মাঝখানে একটা নির্বাচন থাকতে পারে। তো নির্বাচন যদি হয় সেক্ষেত্রে মানে পুরো ইকুয়েশনটাই চেঞ্জ হবে আর কি। তো আমাদের আপাতত কোনো কিছুই ভাবার সুযোগ নেই। অ্যাটলিস্ট পিরিয়ডটা যে জানুয়ারি 31 তারিখে হবে সেটা মোটামুটি মানে এটা কনফার্ম বলাই যায়, মানে যদি খুব একটা চেঞ্জ না হয়। কারণ হচ্ছে কি, আমরা যদি 47তম ইয়াটা দেখি রিটেনের অবস্থা, অনেকে কিন্তু ট্রাই করেছিলেন যে রিটেনটা যাতে একটু পিছানো হয়, মানে অনেক আন্দোলন বা হচ্ছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস বা কিছু, কি বলে এটাকে, উম, মানে তাদের একটা প্রোটেস্ট ছিল, বাট কিন্তু খুব একটা লাভ হয়নি। ঠিক আছে, তো এই জন্য আমাদের হচ্ছে মোটামুটি পিরিয়ড ডেটটা চেঞ্জ হবে না সেটা ধরে নিয়ে প্রিপারেশন নিতে হবে। সো এটা হচ্ছে একটা ফার্স্ট ইয়ার। সো সেক্ষেত্রে আসলে এখন মানে আর রিটেনের জিনিসটা কিন্তু অনেকটা মানে অনেক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ফার্স্টলি যেটা বললাম, ইলেকশন যদি হয় সেটা একটা ইস্যু, ইলেকশন কবে হয় সেটা আরেকটা ইস্যু। আপনারা ধরেন যে ইলেকশন দিল হচ্ছে মের দিকে বা ওরকম একটা টাইমে, কারণ এখনো তফসিল হয় নাই। আপনারা জানেন যারা হচ্ছে পড়াশোনার মধ্যে আছেন, মোটামুটি 90 ডেজ আগে কিন্তু বলতে হয় যে 90 দিন আগে মোটামুটি একটা ঘোষণা দিতে হয় যে এই সময়টাতে হবে। তো এখনো কিন্তু কোনো ধরনের ওরকম আসে নাই। তবে ইলেকশন নেক্সট ইয়ারে হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। সেক্ষেত্রে কখন হবে, আর এটা আপনার রিটার্নের আগে হচ্ছে কি রিটার্নের পরে হচ্ছে, অনেক ফ্যাক্টর কিন্তু এখানে রয়ে যায়। তো সবকিছু চিন্তা ভাবনা করে আমরা আসলে যেটা ডিসিশন নিছি সেটা হচ্ছে এখন থেকে একটা মানে 50তম বিসিএস টার্গেট করে একটা কোর্স চালু করা, যাতে যারা হচ্ছে অন্যান্য যেসব জায়গায় পরীক্ষা দিচ্ছেন তাদের ওইটাও যাতে কভার হয়। কারণ বিসিএস এর প্রিপারেশনটা কিন্তু অনেকটা হোলিস্টিক। আপনি বিসিএস এর প্রিপারেশন মানে হচ্ছে এখানে একসাথে সবকিছু হয়ে যাচ্ছে। আপনি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তার মানে আপনি যদি নর্মাল যেসব এক্সাম হয় বুয়েট প্যাটার্ন বা হচ্ছে পিএসসি প্যাটার্ন, ফর এক্সাম্পল পিএসসি প্যাটার্ন নিয়ে যদি বলি, আপনি যদি এলজিডি কোশ্চেনটা দেখেন, এলজিডি প্রশ্ন একটু উল্টাপাল্টা সবসময় হয়। আমাদের যখন লাস্ট ইনটেকের প্রশ্ন কিন্তু একটু ঝামেলাপূর্ণ ছিল। কিন্তু ধরেন যে আপনি ওয়াটার বোর্ডের প্রশ্ন দেখেন বা হচ্ছে অন্যান্য বিভিন্ন ধরনের এক্সামের প্রশ্ন দেখেন, বিসিএসসি প্রিপারেশন নিলে ওগুলো খুব ইজিলি কভার হয়। আপনি টেকের পোর্শনটা বাদ দেন, আপনি নন টেক নিয়ে চিন্তা করেন। নন টেকে কিন্তু ধরেন যে অনেকগুলো জিনিস লাইক হচ্ছে বাংলা, ইংলিশ, দেন হচ্ছে সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয় পড়ে। তো এই যে এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি বিসিএসসি প্রিপারেশন যখন নেবেন, অন্য ইনক্লুডিং ব্যাংক, মানে ব্যাংক থেকে শুরু করে অন্য যে কোনো পরীক্ষাতে আপনার এই জিনিসগুলো নিয়ে কোনো ধরনের কোনো হ্যাসেল ফেস করার মানে করতে হবে না। কারণ হচ্ছে এতটাই বেটার প্রিপারেশন হয়ে যায় আর কি। তো আমার কাছে মনে হয় যে এখন হচ্ছে যারা মোটামুটি ফ্রি আছেন, নিউলি গ্রাজুয়েট যারা আছেন, প্রবলি হচ্ছে বুয়েটের 19 ব্যাচ এই পরীক্ষাটা পাবে। তো তাদের হাতে কিন্তু ওরকম কোনো ইয়া নেই যে রিটেন পরীক্ষা আছে সামনে, ওরকম ধরনের কোনো প্যারা নেই, বা হচ্ছে তারা 47ও দিচ্ছে না হয়তো বা। তো তাদের জন্য কিন্তু ধরেন যে 50তম বিসিএস তারা এটি অনেকটা ফার্স্ট এক্সাম হবে অনেকের। তো আমার মনে হয় মানে যারা হচ্ছে নিউলি গ্রাজুয়েট তাদের শুধুমাত্র 50তম বিসিএস ফোকাস করা উচিত, অন্য কোনো দিকে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে। এটা হচ্ছে আমার মতামত। আপনি 2-3 মাস ধরেন যে মানে অন্য জায়গায় কোনো পরীক্ষাই দিলেন না, আপনি জাস্ট মানে অ্যাটলিস্ট রিটার্ন পর্যন্ত বিসিএসটার দিকেই লেগে থাকেন, তাহলে দেখা যাবে যে মোটামুটি আপনাদের মানে ক্র্যাক করার একটা খুব ভালো চান্স থাকে। 50তম বিসিএস আমি যদি বলি ইঞ্জিনিয়ারদের জন্য 46তমের পরে
আরেকটা বিগ অপরচুনিটি আবারও 50তম বিসিএস আসছে। 46তম মতে প্রায় 93-94টা পোস্ট ছিল, 50তমতে 100 প্লাস, প্রবাবলি 101টা বা 2টা পোস্ট আছে। এর মধ্যে হচ্ছে পিডব্লিউডি তে মনে হয় 32 বা 33টা, রোলস হাইওয়েস এরকম, ডিপিএইচি তো এরকম 30টার মতো করে। তো এভাবে করে মোটামুটি প্রায় সবগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, যেসব বড় বড় 3টা ডিপার্টমেন্ট আছে, রোস, পিডব্লিউডি আর হচ্ছে ডিপিএইচি, 3টা ডিপার্টমেন্টই পোস্ট আছে। তো মোটামুটি হচ্ছে আপনাদের একটা বড় সুযোগ। তো এরকম হচ্ছে 41-এ একটা ছিল, 43, 44, 45-এ খুব একটা ছিল না, 46-এ একটা আসছে, 50-এ একটা আসছে। তো এগুলো হচ্ছে কি হয়, আমি একটু আপনাদেরকে আহ, যদি এটা ইটস নট প্রপারলি রিলেটেড টু ইয়োর একাডেমিক প্রিপারেশন, তারপর একটু কথাগুলো বলতে হয় যে এগুলো মানে এরকম পোস্ট হঠাৎ করে একটা দুইটা বিসিএস এ দেখা যাচ্ছে, 2-3 বিসিএস পর পর হচ্ছে, মানে একটা বড় সার্কুলার চলে আসে। এটা একটা রিজন আছে, কারণ আপনি ধরেন যে এই যে ডিপার্টমেন্ট গুলো কিন্তু পোস্ট এক্সপান্ড হয়, লাইক পিডব্লিউডি তে নতুন অনেকগুলো পদ সৃজন হয়েছে। তো নতুন পদ সৃজন হওয়া মানে হচ্ছে নতুন লোককে রিক্রুট করতে হবে। তো এরকম হচ্ছে, মানে তখন রিক্রুটমেন্টের এই সময়টাতে প্রথম যে বিসিএস আছে তারা কিন্তু মোটামুটি উইনার হয়। যেমন হচ্ছে আমাদের কয়েকদিন আগে অনেকগুলো হচ্ছে পোস্ট বাড়ছে, অনেকগুলো ডিভিশন ক্রিয়েট হয়েছে নতুন নতুন, ঢাকার ভিতরে ঢাকার বাইরে। তো এই সময় হচ্ছে এই জন্য এই এই জায়গাটাতে হচ্ছে অনেকগুলো, অনেক বড় একটা সার্কুল আছে, রোস্টেও সেম। তো এরকম দেখা যাচ্ছে যে যখন আবার 3-4 বছর পরে একটা নতুন করে এক্সপান্ড হওয়ার একটা সুযোগ আসবে, তখন গিয়ে কিন্তু আরেকবার নতুন করে পোস্ট বাড়তে পারে। তো মানে আপনাকে এই যে এই সুযোগটা পাইছেন, আমি এতগুলো এক্সট্রা কথা বললাম, এটার রিজন হচ্ছে এই সুযোগ আপনি 50-এ পাইছেন, এটা মানে ধরে নেবেন না যে একান্নতেও আপনি সেম ভাবে 100টা পোস্টের পরীক্ষা পাবেন। মোস্ট প্রবলি একান্নতে আপনি অনেক কম একটা, মানে অনেক কম সার্কুলারে ইঞ্জিনিয়ারিং ক্যাডারের পোস্ট আসবে। ইঞ্জিনিয়ারিং ক্যাডার গুলো বৈশিষ্ট্য এরকম, মানে মেডিকেলের মতো এরকম লিনিয়ার না, বা অ্যাডমিন ক্যাডারে যেরকম প্রত্যেকটা বিসিএসসি 250-300 জন করে নিবে, এরকম না। এটা হচ্ছে চেঞ্জ হয়, আপনার অনেকে রিটায়ারমেন্টে চলে যায়। একটা ব্যাচ, বড় একটা ব্যাচ যখন রিটায়ারমেন্টে যায় তখন একটা ভয়েড সৃষ্টি হয়, সেই ভয়েডটা ফিল আপ করার জন্য নিচ থেকে টান দেয়, নিচ ফাঁকা হয়ে গেলে বড় সার্কুলে চলে আসে। তো এভাবে করে কিন্তু জিনিসটা হয়। একটু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা বুঝালাম, এটা আপনাদের মাথায় দিয়ে দেওয়ার জন্য। এই যে 50তম বিসিএস যেটা আসছে, যারা অ্যাকচুয়ালি বিসিএস এর ফোকাসড, তারা প্রিলি রিটেন ভাইভা, কিন্তু এরকম ভাবে প্রিপারেশন নেন যাতে হচ্ছে 50তম বিসিএস এ আপনার ভালো একটা ক্যারিয়ার চলে আসে, অ্যাটলিস্ট আপনার ডিজায়ার্ড ক্যারিয়ার, বা সব ক্যারিয়ারই ভালো। ইভেন আপনি যদি ফ্রেন্ড প্লেয়িং ক্যারিয়ার পান সেটা অনেক ভালো। মানে জাস্ট বললাম আর কি, আমরা হচ্ছে এখানে যেহেতু ট্রেনিং করতেছি সব ক্যাডারটা একসাথে, মানে সবগুলো ক্যাডারই অনেক পজিটিভ নেগেটিভ জিনিসপত্র আছে। তো এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। তো এইটা ছিল একটা আপনাদের জন্য ফার্স্ট সাজেশন। এখন হচ্ছে 50তম বিসিএস এর প্রিপারেশন, প্লাস হচ্ছে আমি একটু সার্কুলারটা বের করি, সার্কুলারটা অন রাখলে আপনাদের জন্য ডিসকাস করতে সুবিধা হবে। আচ্ছা, তো প্রথমে আমি এখন একটু সিরিয়ালি যাব। আমাদের যে আউটলাইন ছিল সেই আউটলাইন অনুযায়ী আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ে হচ্ছে ক্যারিয়ার চয়েস নিয়ে কথাবার্তা বলা। আমি এই যে এখানে আসছিলাম, একজন বললেন মীরা নামে একজন, আমি চয়েস লিস্ট নিয়ে এখন শুরু করব। তো সবগুলোই বলতেছি একটা একটা করে। আহ, স্বাগত আপু, আপনি কি আছেন? মনে মনে আমি দেখতেছি, ওকে না। আচ্ছা, তো আমরা হচ্ছে সার্কুলারটা দেখতে পাচ্ছি সবাই। আচ্ছা, সার্কুলার দেখা যাচ্ছে। তো আমার কাছে আজকে লেখার মতো কিছু নাই যে আপনাদেরকে আইপ্যাড বা এরকম কিছু নাই যেটাতে লিখে দেখাবো, তো আমি একটু বলি, আপনারা একটু নোট ডাউন করেন। আর রেকর্ডিং তো থাকছেই। তো এখানে আসলে বিসিএস এর আপনারা যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য বেশি কাজে লাগবে। সার্কুলারটার মধ্যে কিন্তু কিছু বিষয় আছে। প্রথমে দেখেন সাধারণ ক্যাডার সমূহ এবং ক্যাডারের পদ সমূহ। তো এটা মেইনলি হচ্ছে জেনারেল ক্যাডার, উইচ ইজ ওপেন ফর অল, আপনাদের যে কেউই হচ্ছে
যে কেউ এই ধরনের মানে পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখেন, নর্মালি আমরা যেসব ক্যারিয়ার চিনি, লাইক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, 200 জনের পোস্ট আছে। ফরেন অ্যাফেয়ার্সে 15 জন, পুলিশে 50 জন, আনসারে 13 জন, অডিট ক্যাডারে 4 জন আছে, ট্যাক্সে আছে হচ্ছে 57, আর হচ্ছে কাস্টমসে 40 জন। মানে মোটামুটি হচ্ছে বাকিগুলোর মধ্যে এগুলো দিয়ে না যায়। তো এগুলো হচ্ছে সাধারণ ক্যাডারের মধ্যে আমাদের, মানে মোটামুটি যেগুলো জনপ্রিয় আর কি। ফুড ক্যাডার আছে, ফ্যামিলি প্ল্যানিং ও 36 জন আছে। তো আর এখন ইঞ্জিনিয়ারিং ক্যাডারে আমাদের হচ্ছে রেলওয়ে প্রকৌশল, আচ্ছা রেলওয়ে আছে আমাদের। বিশাল একটা অপরচুনিটি আমাদের, কিন্তু ইয়াতে রেলওয়ে ছিলই না। 41-এ, 41st-এ রেলওয়ে ছিল না, রোসেন হাইওয়েস, পিডব্লিউডি, ডিপিএইচই ছিল। তো রেলওয়েতে আমাদের 8টা পোস্ট আছে সিভিলের। রোসেন হাইওয়েসে আছে 32টা পোস্ট, ডিপিএইচিতে 22টা পোস্ট, আর এই যে পিডব্লিউডিতে আছে হচ্ছে, পিডব্লিউডিতে 32টা পোস্ট। আরো কিছু হয়তো, বাট মানে উম, সাধারণ শিক্ষা ক্যাডারের বা মানে হচ্ছে টেকনিক্যাল কলেজের টিচার হিসেবে কিছু পোস্ট থাকতে পারে, সেগুলোতে আমরা ডিসকাস না করি। তো মোটামুটি আমি আপনাদেরকে একটু লিখি, না লিখলে আসলে এই জিনিসটা বোঝা যাবে না। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আমি এটাকে কিছু ভাগে ভাগ করি। একটা হচ্ছে জেনারেল ক্যাডার, টেবিল বানাই। জেনারেল, টেকনিক্যাল, আর হচ্ছে বোথ। আচ্ছা, তো আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য হচ্ছে জেনারেল ক্যাডারে চয়েস যদি হয়, ফার্স্টে ফরেন অ্যাফেয়ার্স, সেকেন্ডে থাকবে হচ্ছে অ্যাডমিন অর পুলিশ, থার্ডে থাকবে হচ্ছে অ্যাডমিন পুলিশের সাথে কিন্তু কাস্টমস অডিটও থাকতে পারে, কাস্টমস ট্যাক্স এগুলো থাকতে পারে। আচ্ছা, আমি এগুলোকে একসাথে রাখি, কারণ এগুলো হচ্ছে কি অডিট, ট্যাক্স। এই যে আমি দেখেন একটা জিনিস, আমি একটা জিনিস লিখলাম, ফরেন অ্যাফেয়ার্স একে, বাকিগুলো হচ্ছে পরে। এই বাকিগুলোর মধ্যে আপনার নিজের পছন্দ মতো আপনি অ্যাডমিন দিলে, আপনার অ্যাডমিন ভালো লাগছে কিনা, পুলিশ ভালো লাগছে কিনা, কাস্টমস ভালো লাগছে কিনা, এই ওয়াইজ আর কি আপনি জিনিসটাকে সাজান আপনার মতো করে, আপনার নিজের মতো করে। এখানে আপনার কোনো ধরনের কোনো ইয়া নেই। প্রত্যেকটা ক্যাডার, মানে প্রত্যেকটা ক্যাডারের আলাদা চার্ম আছে, প্রত্যেকটা ক্যাডারেরই কিছু ফেসিলিটিস আছে, ভালো মন্দ দিক আছে। তো ফরেন অ্যাফেয়ার্স এর কথা যদি বলি, ফরেন অ্যাফেয়ার্স এ আপনি যদি ইংলিশে ভালো থাকেন, আপনার যদি ইংলিশে খুব বড় একটা দখল থাকে, আপনার ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস হিসেবে দেওয়া উচিত। আপনি স্পেশালি আপনি যদি ভাইভাতে ফ্লুয়েন্টলি ইংলিশে বলার মতো একটা মানে মেন্টাল প্রিপারেশন থাকে, তো তাদের অবশ্যই ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? কারণ হচ্ছে আপনি ধরেন যে যখন আপনি আহ, এই টাইপের একটু টাফ ভাইবা ভালোভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন, তখন কিন্তু আপনার মার্কস একটু বেশি হয়। দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আপনি অ্যাডমিন ক্যাডার চয়েসে দিলে আপনার ইংলিশে কোশ্চেন হবে না। 41-এ আমার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন ক্যাডার, এবং হচ্ছে 41-এ আমার ফুল ভাইবা হয়েছে ইংলিশে, এবং হচ্ছে এটা বেশ ভালো হয়েছিল। এই জন্যই হচ্ছে আমার 41-এ পিডব্লিউডি আসছে। তো এখানে হচ্ছে আপনার এই অ্যাডমিন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, অডিট, এই পাঁচটাকে মোটামুটি একটা লাইনে রাখা যায়। কারণ হচ্ছে কি, আপনি হচ্ছে অ্যাডমিন ক্যাডারে অবশ্যই মানে কিছু মানে পাওয়ার সোর্স থাকে, কিছু পোস্ট আসলে অনেক লুক্রেটিভ, স্পেশাল হচ্ছে ইওন এন্ড ডিসি।
কিন্তু ঝামেলা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ইনিশিয়ালি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে আপনাকে অনেক হ্যাসেল ফেস করতে হবে, অনেক আনপ্লিজেন্ট জব করতে হইতে পারে। মানে যেটা শোনা কথা, আমি নিজে যেহেতু জব করি এখানে, আশেপাশে যাদের সাথে ট্রেনিং করতেছে তাদের মুখে যেটা শুনি আর কি, সেই কথাগুলি বলতেছি। তো এই ধরনের কিছু ঝামেলা আপনাকে ফেস করতে হতে পারে। পুলিশ মানে স্পেশাল হচ্ছে ছুটি ছাটা, 9 to 5 জব, মানে এইসবের চিন্তা বাদ দিতে হবে। যদি আপনি যেহেতু ক্যারিয়ার চয়েস দিবেন, চয়েস লিস্টের উপর কিন্তু আপনার হোল লাইফ ডিপেন্ড করতে পারে। ধরেন আপনি একটা চয়েস দিলেন, একটা ক্যারিয়ার চয়েস দিলেন, আপনার ওই ক্যারিয়ারটা চলে আসলো, আপনি পরে 100টা বিজনেস দিলেন, আপনার ওই মানে কোনোভাবেই ক্যারিয়ার চেঞ্জ হলো না, তো আপনার কিন্তু ওই ক্যারিয়ারেই থাকতে হচ্ছে। তো চিন্তা ভাবনা করে ক্যারিয়ার চয়েসটা দিবেন। অ্যাডমিন মানে আপনি ফার্স্টে ফরেন একে কেন রাখলাম, আপনি যদি ফরেন চয়েস দেন ফরেন একে দিবেন, যদি ফরেন চয়েস না দেন ফরেন চয়েসই থাকবে না, চয়েস লিস্টে ফরেন ওয়ার্ডটা থাকবে না। কারণ আপনি ধরেন যে ফরেন 5 নম্বরে দিলেন, ফরেন আসবে এটার কোনো সুযোগ নেই। ফরেন মানে সবসময় হচ্ছে 15টা পোস্ট, 15-20টা পোস্ট যেটা থাকে সবার আগে শেষ হয়ে যাবে। খুব মানে হাইলি কম্পিটিটিভ যারা এক্সাম দেয়, খুব ভালো এক্সাম যারা দেয় তারাই শুধুমাত্র ফরেন পাবে। এবং হচ্ছে খুবই অল্প পোস্ট থাকে, তো এই জন্য ফরেন আপনি 3 নম্বরে দিয়ে বা সেকেন্ডে দিয়ে দিয়ে খামোখা আমাদের এই যে যারা ভাইবা নিবেন, ভাইবার এক্সামিনারদের, তাদের হচ্ছে একটা নেগেটিভ একটা ইয়া থাকতে পারে, মাইন্ডসেট হইতে পারে যেরকম একটা চয়েস লিস্টে কেন দিল। ধরেন যে আপনি অ্যাডমিন কার্ডে দিলেন হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারের পরে, হতে পারে যে আপনি অ্যাডমিন ক্যাডার পছন্দ করতেছেন না, আপনার এই ক্যাডারে আপনি জব করবেনই না। তো আপনি তো এটুকু আপনার কমন সেন্স হয়ে যাওয়ার কথা যে আপনি ধরেন যে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার আপনার অ্যাডমিনের আগে কখনোই শেষ হবে না, হোক এখানে একটা পোস্ট যদি থাকে তাও শেষ হবে না। কারণ হচ্ছে কি অ্যাডমিন ক্যাডারের যেহেতু মানে জেনারেল মানুষজন বেশি পছন্দ করে ওভারঅল, এইটা যেহেতু পোস্ট চয়েস লিস্টের শুরুর দিকে থাকে, তো আপনার মোটামুটি এটা মানে টপ আইদার সেকেন্ড বা থার্ডের মধ্যে শেষ হয়ে যাবে। থার্ড কেন বললাম, ধরেন যে অডিট ক্যাডারের মাত্র 4টা পোস্ট, মোস্ট প্রবলি অডিট ক্যাডার অ্যাডমিনের চেয়ে বেশি নাম্বার লাগতে পারে, যারা হচ্ছে বুঝে ক্যাডার চয়েস দিবে। পুলিশ অ্যাডমিন আমরা সবাই জানি, সেই তুলনায় হচ্ছে কাস্টমস ট্যাক্স অডিট এই 3টা ক্যাডার নিয়ে অনেক কম আলোচনা হয়, স্পেশালি অডিট ক্যাডার নিয়ে। অডিট ক্যাডার হচ্ছে আমার কাছে মনে হয় খুবই ভালো একটা ক্যাডার। আপনারা মানে যদি এই ক্যাডারটাকে ফার্স্ট চয়েস হিসেবে রাখেন তাও কোনো ইয়ে থাকবে না, খুবই চার্মিং একটা ক্যাডার। সমস্যা যেটা হচ্ছে এক্সপোজারটা নাই। আপনি হচ্ছে অ্যাডমিন পুলিশ বা ফরেনে যে এক্সপোজারটা পাবেন, ইভেন কাস্টমসেও, অডিটে এটা কম, বাট তাদের কিন্তু কন্ট্রোলটা অনেক বেশি। স্পেশালি সার্ভিসে তাদের কাছে ধরা হয়, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে স্পেশালি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে অডিট ক্যাডার মানে অনেক বেশি তাদের হচ্ছে একটা প্রভাব থাকে। আপনারা শুনবেন সবসময় যারা ইঞ্জিনিয়ারিং কাজ করেন কিছুটা যদি করে থাকেন, অডিট আপত্তি এই জিনিসগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্যাডারে হয় সবসময়। যেহেতু আমরা টাকা পয়সা নিয়ে কাজ করি, আমরা যেহেতু টাকার ডিল করি, এবং টাকাটা মানে লাখ টাকা না, কোটি কোটি টাকা। তো এখানে একটা মানে অডিটের একটা বিষয় থাকেই যে এই ফিনান্সিয়াল যে স্পেন্ডিংটা এক্সপেন্ডিচার যেটা, সেটা আপনি ঠিকঠাক ভাবে করছেন কিনা। যেমন পিডব্লিউডি একটা ডিভিশনে হচ্ছে হয়তো বা 300 থেকে 400 কোটি টাকার প্রজেক্ট রানিং আছে, প্রায় সব ডিভিশন এরকম মানে মোটামুটি চলতে থাকে। তো এখানে এই যে এতগুলো টাকা আপনি খরচ করতেছেন, তো এটার তো একটা প্রপার ওয়েতে হচ্ছে কিনা সেগুলো করার জন্য কিন্তু মানে সেগুলো প্লাস আরো অনেক কিছু আছে, যে অডিট কিন্তু অনেক মানে ভাইটাল একটা জিনিস। কাস্টমস ট্যাক্স, ট্যাক্সের এইটা খুব বড় হচ্ছে, কাজের ক্ষেত্রে বড় হচ্ছে, প্রমোশনের স্কোপও বেশ ভালো। কাস্টমসেও হচ্ছে সেম, কাস্টমসেও হচ্ছে মোটামুটি খুবই চার্মিং একটা জব। যদিও কাস্টমস সম্পর্কে আমি নিজে একটু কম জানি, অডিটটা আমি স্পেশালি কিছু মানুষজনের সাথে মিশে একটু অডিট সম্পর্কে জানছি, এইটি আপনার সাথে শেয়ার করলাম আর কি। আর অ্যাডমিনের যেটা সুবিধা যেটা, আপনি ধরেন যে এখানে প্রমোশনটা মোটামুটি একটা স্মুথ ওয়েতে আগায়। একটা ধরেন একটা ব্যাচ ভিত্তিক যেহেতু প্রমোশন হয়, এবং ওদের যেহেতু ব্যাচ বড় বড় ব্যাচ হিসেবে যায়, এবং মোটামুটি সব জায়গায় তাদের একটা অ্যাক্সেস থাকে, সেই হিসেবে মোটামুটি তাদের একটা ভালো একটা গ্রিপ থাকে সবকিছুর উপরেই। প্রবলেম ওই একটাই, যে ওই গ্রিপটা পাওয়ার জন্য আপনাকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে, ইনক্লুডিং ফ্যামিলি টাইম অ্যাকচুয়ালি, নট ফ্যামিলি। তো এগুলোকে মেনে নিয়ে আপনি যদি থাকতে পারেন এবং আপনি যদি সবকিছু ম্যানেজ করতে পারেন, অবশ্যই মানে অ্যাডমিন খুবই ভালো একটা
চয়েস সবার জন্য। টেকনিক্যাল ক্যাডার হচ্ছে ওভারঅল হিসাব করে বর্তমানে আমি রোসেন হায়াসকে একে দিতে বলবো। সেকেন্ড আপনি পিডব্লিউডি দেন, আপনি যেহেতু হচ্ছে সিভিলের জন্য তিনি আপনি রেলওয়ে দিতে পারেন। চারে ডিপিএইচি দেন। অনেকে রেলওয়েকে উপরে দিতে বলবে, বাট রেলওয়ে ভালো, ডেফিনেটলি ভালো, প্রজেক্টটা থাকবে সবসময়। সমস্যা হচ্ছে মানে পিডব্লিউডি, রোসেন হাইস এই দুটো হচ্ছে কোর, মানে একদম হচ্ছে ইঞ্জিনিয়ারিং জব বা সিভিল ইঞ্জিনিয়ারিং জব বলতে যেটা বুঝি এই কাজগুলো করে। যেমন হচ্ছে সোজা কথায় ইঞ্জিনিয়ারিং মানে কি, রাস্তা বানাবে, বিল্ডিং বানাবে, ব্রিজ করবে, সেগুলোই তো। রোসেন হাইস রাস্তার কাজ করে, পিডব্লিউডি হচ্ছে যত ধরনের গভর্নমেন্ট বিল্ডিংস বা গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা নিয়ে কাজ করে। এখন ওভারঅল হচ্ছে পিডব্লিউডি তে কিছুটা জটিলতা ছিল। মানে জটিলতা বলতে কি, 38 ব্যাচ হচ্ছে পিডব্লিউডি তে এইচডি হতে একটু সময় লাগছে। 4 সাড়ে 4 বছর হয়ে গেছে, অলমোস্ট 5 বছর হয়ে গেছে। তবে তারা হচ্ছে খুব মানে হয়তোবা কয়েক মাসের মধ্যেই তারা এইচডি চার্জ পেয়ে যাবে। এবং হচ্ছে বাকি যে ব্যাচগুলো আছে, কিন্তু এটি কিন্তু মানে লংগেস্ট টাইম, একটু দেরি হয়েছে। এখন হচ্ছে তারা পরের প্রমোশনটা দ্রুত পেয়ে যেতে পারে হয়তোবা। তো এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যাডারে ওই একটি সমস্যা, মানে যেটা হচ্ছে একসময় মানে এইটার প্রেডিক্ট, মানে অ্যাডমিনে যেরকম প্রেডিক্ট করতে পারবেন যে একটা লিনিয়ার ওয়ে তাকাবে। এখানে হচ্ছে কি ধরেন শুনবেন আপনি জয়েন করার পরে, বা আপনি ধরেন যে পিডব্লিউডিতে চাকরি হলো, আপনি শুনবেন যে আপনার 10 বছর লাগবে এইচডি হতে, এক্সটেন্ড হতে লাগবে 20 বছর, এক্সটেন্ড রিটায়ার করতে হবে। কিন্তু হঠাৎ করে দেখবেন যে হয় এক্সপ্যান্ড হচ্ছে বা একটা বড় ব্যাচ চলে যাচ্ছে, সব মিলে ফাঁকা হয়ে দ্রুত হচ্ছে আপনি প্রমোশন পেয়ে গেলেন। মানে এই যে একটা হচ্ছে প্রেডিকশন করা যায় না, এই একটা বিষয় থাকে। যেমন আমরা হচ্ছে যখন জয়েন করছি আমরা শুনছি যে অনেক বছর লাগবে প্রমোশন পেতে, কিন্তু এখন আমরা মোটামুটি যেটা বুঝছি যে হয়তো বা 1-1.5 বছরের মধ্যে আমরা মানে সেকেন্ড, মানে সাব ডিভিশন ইঞ্জিনিয়ারিং যে চার্জটা ওটা হয়তো বা পাবো, বা আমরা রেগুলার প্রমোশনটাই পাবো আর কি, সব মিলে অন্যান্য ক্যাডারের মতোই। তো এখানে এই বিষয়গুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যাডারে একটু থাকে সবসময়। আর হচ্ছে মোটামুটি প্রত্যেকটা ক্যাডারের সেট আপ একই রকম। রোসেন হাইস, পিডব্লিউডি আর রেলওয়ে, ডিপিএইচি, এদের হচ্ছে টপ টায়ারে যিনি থাকেন মানে চিফ ইঞ্জিনিয়ার বা রেলওয়ের ক্ষেত্রে ডিজি থাকেন, অন্য হচ্ছে সেক্রেটারি র্যাঙ্কের মানে গ্রেড 1 এর একজন অফিসার। এরপর হচ্ছে এডিশনাল চিফ, সেকেন্ড গ্রেড। হাইকোর্টের রায় হয়েছে, যদি এটা খুব ঠিকভাবে এক্সিকিউট এখনো হয়নি, বাট যেহেতু রায় হয়ে আছে এটা হবে একটা না একটা সময়। এসি হচ্ছে যুগ্ম সচিব র্যাঙ্কের হয়ে যাবে, থার্ড গ্রেড, যদি এখন হচ্ছে ফোর্থ গ্রেডে আছে। মানে ফোর্থ গ্রেড কিন্তু ইকুইভ্যালেন্ট কোনো গ্রেড বাংলাদেশে নাই, মানে অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপে নাই, কিন্তু হচ্ছে ইয়াতে আছে আর কি, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফোর্থ গ্রেড আছে, যেটা হয়তো বা কয়েকদিন পরে এটা থাকবে না আশা করা যায়। এক্সেন হচ্ছে ডিসি র্যাঙ্ক বা হচ্ছে ডিএস র্যাঙ্কে মানে পাওয়ার বা অন্য কিছুর সাথে আমি মানে তুলনা করতেছি না। তো ফিফথ গ্রেডের বা ফিফথ র্যাঙ্ক অফিসার হিসেবে তিনি কাজ করেন পুরো ডিস্ট্রিক্টের। মানে রোসেন হায়াস হচ্ছে পুরো ডিস্ট্রিক্টের রাস্তা রিলেটেড বা রোসের যত প্রজেক্ট আছে তিনি সবগুলো হচ্ছে প্রজেক্ট, মানে প্রোকিউরিং এন্টিটি বা হচ্ছে কি বলা যায় এটাকে, মানে প্রজেক্ট ম্যানেজার আর কি কাইন্ড অফ। আর পিডব্লিউ তো সেম, যত ইনফ্রাস্ট্রাকচার বা হচ্ছে পিডব্লিউ প্রত্যেকটা ডিপার্টমেন্টের জুরিসডিকশন থাকে যে আমরা যে কতটুকু কি করতে পারি। তো একটা সেকেন্ড, একটা মিনিট, আমি একটু ঠিক করি জিনিসটা। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে। তো এই যে আমি লিখতেছিলাম এই জিনিসগুলো, তো
মোটামুটি চারটার সেট আপ হচ্ছে একই টাইপের, এবং হচ্ছে আপনি ধরেন যে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে যেটা, মানে আমি তো অ্যাডমিন বা ফরেন অ্যাফেয়ার্স এর সুবিধা অসুবিধা নিয়ে বললাম। ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ক্যারিয়ারে যেটা সুবিধা সেটা হচ্ছে এটা রিল্যাক্সেশন আপনি পাবেন। আর যাদের হচ্ছে কাজ করার ইচ্ছা তারা কাজ করতে পারবেন। কাজ বলতে হচ্ছে, অনেকে এই কোয়েশ্চেনটা করে, আমি বুয়েটের গ্রুপে দেখছি যে বাইরে কাজ করা যায় কিনা। এটা আসলে কি অফিসিয়ালি ভাবে বলা যায় না যে আপনি বাইরে কাজ করবেন কি করবেন না। পারমিশন নিয়ে অনেকে করে, এই লিগালি করতে পারে পারমিশন নিয়ে। বাট এখানে আপনি ধরেন যে বাইরের কাজ আপনি যদি করতে চান, মানে এটা ওভাবে ডাক্তাররা যেটা করে ডক্টরদের মতো ওভাবে পারমিটেড না। এটার কিছু রিজন আছে। রিজন হচ্ছে আপনার এখানে অনেকটা স্বার্থের দ্বন্দ্ব যেটাকে বলে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই জিনিসটা কিন্তু থেকে যায়। আপনি ধরেন একজন, মানে ঠিকাদারের সাথে আপনি কাজ করতেছেন একটা প্রজেক্ট, মানে কি আপনার কিন্তু যখন প্রজেক্ট আপনি করতে যাবেন, বা একটা প্রজেক্ট মানে কিছু না, প্রজেক্ট মানে আপনার হচ্ছে একটা মানে একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিলেন, ওটাকে আপনার, আপনি ইঞ্জিনিয়ার হিসেবেই করবেন। আপনি তো আর ইট বালু সিমেন্ট নিয়ে আপনি এটা ইয়ে করবেন না, মানে এই কাজগুলো কি করবে ঠিকাদার করবে, বা ঠিকাদারের একটা কোম্পানি লোকজন করবে। আপনি হচ্ছে পুরো জিনিসটাকে সুপারভাইজ করবেন, ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখবেন। তো এর মধ্যে আপনি ধরেন যে একটা আলাদাভাবে ডিজাইন ফার্মে যুক্ত, হয়তো ওই ঠিকাদারের ডিজাইন ফার্মে যুক্ত। আপনি ওর ডিজাইন করে দিচ্ছেন, প্লাস হচ্ছে আপনি ওকে বিল দিচ্ছেন কোটি কোটি টাকার। সেক্ষেত্রে কি হচ্ছে, দেখা গেল যে আপনি যেহেতু ওর কাছ থেকে আলাদাভাবে একটা ওয়ে অফ সোর্স অফ ইনকাম আছে আপনার, তো আপনার তার প্রতি একটা উইকনেস এসে আপনি সেখানে হয়তো বা একটা, মানে তার কাজ ঠিকভাবে না হলে আপনি তাকে হয়তো একটু সুবিধা দিচ্ছেন কিছু বিষয়ে। তো এই কিছু রিজনে এই জিনিসগুলো আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে লিগালি ভাবে দেওয়া নেই। বাট অনেকে ধরেন যে স্পেশালি যারা স্ট্রাকচারাল ডিজাইন ডিভিশন গুলোতে থাকে, এই যে আমি এটাই বলতেছি। হুম, স্যালারি বাই ডক্টরদের মধ্যে ইনকাম আছে কিনা, তো এটা হচ্ছে নর্মালি করে না, বাট অনেকেই যেটা হয় আর কি, মানে এটা হচ্ছে লিগ্যাল কথাটা বললাম। বাট অনেকে যেটা করে, স্পেশালি হচ্ছে যারা যারা ডিভিশন গুলোতে থাকে, ডিজাইন ডিভিশনে, তারা বাইরে অনেক সময় কাজ টাজ করে, এবং তাদের হচ্ছে অ্যাকচুয়ালি ওই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজ করে না। কারণ কি, কারণ হচ্ছে তারা তো কোনো এক্সিকিউশনে নেই। আপনি যদি ধরেন যে পিডব্লিউডি ডিজাইন ডিভিশনে কাজ করতেছেন, আপনি তার প্রজেক্ট বাস্তবায়ন করতেছেন না, ইমপ্লিমেন্টেশন যারা করবে তাদের হচ্ছে ওই ইস্যুটা বেশি। বাট রুলস যখন আপনি করবেন, যে একটা লিগালাইজ যখন একটা জিনিস দিয়ে দিবেন, তখন এটা ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। আপনার তো শুধুমাত্র যে ডিজাইন ডিভিশনে যে কয়েকজন কাজ করতেছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না। তো এটা একটা বিষয় ইনকামের। ধরেন যে আপনি পারমিশন নিয়ে, পারমিশন সাপেক্ষে হয়তো বা কত করা যেতে পারে। এখন লিগাল ইনকামের কিছু সোর্স, আমি জেনুইন সোর্স যেটা, এটা আমি একটা ওয়ে বললাম, যেটা হচ্ছে যেহেতু এই কথাটা আমি বারবার বারবার শুনছি, বারবার এই কোশ্চেনটা সামনে আসছে যে স্যালারি বা ইনকাম করা যাবে কিনা, মানে বা স্যালারি বা ডিজাইন করে বা ডিজাইন কোনো ফার্মে থেকে করতে পারবো কিনা, সেটা অ্যান্সারটা আমি দিলাম। আর এখন আমি একটা জেনুইন অ্যান্সার দিই, সেটা হচ্ছে লিগালি আপনি কিরকম ইনকাম করতে পারবেন। তো কারো কোনো আইডিয়া আছে? দু একজন কথা বলেন তো শুনি এই বিষয়টা নিয়ে। লিগালি আপনি ধরেন যে কোনো ধরনের ঘুষ বা দুর্নীতি করে না, আপনি লিগালি ইনকাম করতে পারেন কিনা, মানে আপনাদের কি ধারণা, বা কোনো ধারণা আছে কিনা, একটু বলেন। মানে তাহলে জিনিসটা একটু ইন্টারেক্টিভ হবে। টাকার অঙ্ক না, জাস্ট আপনি কিভাবে করতে পারবেন। টাকা তো ধরেন যে আপনি অনেকভাবে করতে ইনকাম করতে পারবেন। আনমিউট করে বলতে পারেন চাইলে। আচ্ছা, আমি তাহলে বলি জিনিসটা। লিগাল ইনকামের একটা বড় সোর্স হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসে ডেভেলপমেন্ট প্রজেক্ট কমপ্লিশনের পরে কোনো রিওয়ার্ডের ব্যবস্থা আছে। হ্যাঁ, এটা আসলে এভাবে বলা যায় না যে রিওয়ার্ড, মানে আপনি জবটা পাইছেনই হচ্ছে কাইন্ড অফ এরকম, আপনাকে বেতন দেয় হচ্ছে কিন্তু প্রজেক্ট বাস্তবায়নের জন্য। ঠিক আছে, কাস্টমস ট্যাক্সের সাথে এটা কম্পেয়ার করে লাভ নাই। মানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এটা নাই, কিছু লুপহোলস আছে, এগুলো আপনারা চাকরি করলে বুঝুন। এখান থেকে মানে এখানে অনলাইনে আসলে এখন এসব নিয়ে কথা না বলেই ভালো। তবে হচ্ছে আমি রিওয়ার্ডের ওরকম ধরেন যে ইয়া নাই, ব্যবস্থা নাই, কিছু লুপহোলস থাকে আর কি। আর ইয়া যেটা আপনার লিগাল ইনকামের সোর্স যেটা,
আপনার হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস রুল, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল ফর অল। আপনাকে কিছু সুবিধা অলরেডি ইম্পোজড করা, এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সুবিধা আছে লিগালি, আপনাকে এটা আপনার কোয়ালিটিতে এটাকে মানে সুবিধাগুলোকে নিতে হবে। কিভাবে? আপনি গভর্নমেন্ট সার্ভিসে থাকা অবস্থায় আপনি কয়টা জিনিস পাবেন। একটা হচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য স্টাডি লিভ, হায়ার স্টাডিজ অ্যাব্রোড, অ্যাব্রোড এটার জন্য হচ্ছে 2 ইয়ারের স্টাডি লিভ পাবেন। আর 5 বছরের ডেপুটেশন পেতে পারেন আপনি যদি পিএইচডি করতে চান, 5 ইয়ার্স ডেপুটেশন। সো স্টাডি লিভের ক্ষেত্রে কি হয়, কিছু টাকা পয়সা হয়তো বা 50% বা সামথিং অ্যামাউন্ট হয়তো বা আপনি বেতন পাবেন, লিভও পাবেন। আর ডেপুটেশন যদি আপনি এভেল করতে পারেন, এই জিনিসটা আপনি যদি এভেল করতে পারেন, দেন ইউ উইল বি এ রিয়েল গেইনার। আপনি 5 বছর দেশের বাইরে থাকতে পারবেন এবং হচ্ছে আপনি ফুল বেতন পাবেন। পিএইচডি হচ্ছে কোনো study leave। এখন হচ্ছে আমি এই আসতেছে এই জিনিসগুলো। তো এই যে 5 বছরের ডেপুটেশন যেটা, সেটার অনেক ক্রাইটেরিয়া আছে। আপনি ধরেন যে আপনি জাস্ট অ্যাপ্লাই করলেন, আপনাকে 5 বছরের ডেপুটেশন দিয়ে দিল, সেরকম না বিষয়। আপনাকে অথেন্টিক স্কলারশিপ ম্যানেজ করতে হবে। এখন 5 বছরের স্কলারশিপ ম্যানেজ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। আপনাকে 5 বছরের স্কলারশিপ কে কোনো অর্গানাইজেশনই দিবে না। সেক্ষেত্রে একটা ওয়ে হয়তো বা হইতে পারে, আপনি যদি ফুল ফান্ডেড স্কলারশিপ মানে সেলফ ওয়েতে ম্যানেজ করতে পারেন। এমনিতে হচ্ছে 2 বছরের ডেপুটেশন, এটা মোটামুটি সবাই পায়। মানে এটা মোটামুটি কমন, ভেরি কমন, 2 বছরের ডেপুটেশন যেটা। বাট 5 বছর স্টাডি লিভ বা এটা ইট ইজ ভেরি রিয়ার। সেক্ষেত্রে হয়তো বা আপনাকে 2 বছর স্টাডি লিভ নিয়ে 2 বছর ডেপুটেশন, 3 বছর স্টাডি লিভ এক্সটেন্ড করা, অনেক কিছু ঝামেলার মধ্যে দিয়ে যেতে হতে পারে। মুদ্রা কথা হচ্ছে যেটা, আপনি যদি মাস্টার্সে যান, then it will be quite easier for you to get a deputation. And in case of PhD, it may be difficult. Still, there are many questions regarding this. আপনাকে অত মানে স্পেসিফিকলি করা যাবে না। আমাদের পিডব্লিউডি এক ভাই, উনি হচ্ছে দুইটাই পাইছে, দুইবারই ডেপুটেশন পাইছে। উনি অস্ট্রেলিয়াতে অজেড স্কলারশিপে গেছে, সেখানে উনি পাইছে হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস, যেটা 2020-21 সালের দিকে উনি মাস্টার্সের জন্য গেছে, ওখানে মাস্টার্স করে আছে। এখন টেক্সাস টেক ইউনিভার্সিটিতে পিএইচডি অফার পেয়েছে 3 বছরের। উম, তো ওখানে গেছে, দুইবারই হচ্ছে উনি ডেপুটেশন ম্যানেজ করতে পারছে। তো ইট ইজ আপ টু ইউ হাউ ইউ ক্যান ম্যানেজ ইট অর নট। এখন হচ্ছে এটার সাথে একটা জিনিস আপনাদের জানা উচিত, লিয়ান, এই ওয়ার্ডটা কিছুদিন পরে শুনবেন যদি সার্ভিসে আসেন। লিয়ান হচ্ছে কি, আপনি নিজের অর্গানাইজেশনে থেকে মানে আপনার অর্গানাইজেশন আপনি একটা পোস্ট হোল্ড করতেছেন, এটা ধরে রেখে, পোস্টটাকে ধরে রেখে আপনি অন্য কোনো অর্গানাইজেশনে, প্রাইভেট অর্গানাইজেশনে আপনি কাজ করবেন। তো এখানে হচ্ছে কি হয়, লিয়ানটা অনেক জনপ্রিয় আমাদের গভর্নমেন্ট সার্ভিসে। লাইক হচ্ছে পিডব্লিউডি তে আপনি যদি রোশন পিডব্লিউডি চাকরি করেন, আপনার লিয়ানের অনেক অপরচুনিটি আসবে। অপরচুনিটি কোথায় কোথায় আসবে, যেমন মেট্রো রেল অনেক প্রজেক্ট হচ্ছে। আপনাকে মেট্রো রেলে আপনি যদি, এটা অবশ্যই ইট উইল ডিপেন্ড অনলি অন ইউর কোয়ালিটি অ্যান্ড ইউর ম্যানেজমেন্ট স্কিল। আপনি যদি আপনার কোয়ালিটি না থাকে, আপনি যদি না পারেন কিছু, আপনি যদি কাজ না বুঝেন, আপনি কখনোই এসব অ্যাভেল করতে পারবেন না। আপনি মেট্রো রেল প্রজেক্টে যদি যান, আপনার স্যালারি 2.5 গুণ বাড়বে। তো আপনি ধরেন যে যে 50,000 টাকা বেতন পেত, সে বেতন পাবে কত, 1.5 লাখ টাকার উপরে। তো লিয়ানটা কিন্তু আমাদের এখানে খুবই জনপ্রিয়। সাথে আরো অনেক লিয়ান আছে। আপনি যদি প্রক্রিউরমেন্ট আছে, প্রক্রিউরমেন্ট সেক্টরে যদি আপনি খুব ভালো একটা স্কিল ডেভেলপ করেন, সেক্ষেত্রে আপনি লিগ্যাল ওয়েতে ট্রেনার হিসাবে জব করতে মানে ট্রেনার হিসাবে আপনি থাকতে পারবেন। যেখানে আপনি ধরেন যে জবের আপনার নিজের পোস্টে থাকলেন, ধরেন আপনি হচ্ছে ডিভিশন 1-এর এসডি, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, বা বঙ্গভবনের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। এখানে কিন্তু আপনার অনেক আছে, কিন্তু তারপরেও আপনি লিগালি ট্রেনার হিসাবে অনেক টাকা আর্ন করতে পারবেন, প্রচুর টাকা আর্ন করতে পারবেন, যদি আপনি ওরকম মানে ট্রেনিং একাডেমি গুলোতে ক্লাস নেওয়ার চান্স পান। এটা হচ্ছে লিয়ানের বাইরে, ডিপার্টমেন্টের থেকে বলতেছি। ডিপার্টমেন্টের বাইরে গিয়ে লিয়ান নিয়ে আপনি কোথায় কাজ কাজ করতে পারবেন, আপনি পিডব্লিউডির ক্ষেত্রে বা রোসেনহাইসের ক্ষেত্রে, এডিবি বা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের যে কোনো পজিশনে আপনি জব করতে পারবেন। ঠিক আছে।
এবং এগুলোতে স্যালারি খুব হাই থাকে। তারপর হচ্ছে ডিপিএইচ এর ক্ষেত্রে আপনি ডব্লিউএইচও বা হচ্ছে ইউনিসেফ, মানে যারা হচ্ছে ওয়াটার নিয়ে কাজ করে, তো এই টাইপের অর্গানাইজেশন গুলোতে ডিএন অ্যাভেল করা যায়। তো এই জিনিসগুলো কিন্তু যতটা ইজিলি বলে ফেললাম, দ্য সিনারি ইজ নট দ্যাট মাচ ইজি। আপনার অনেক স্কিল লাগে, কমিউনিকেশন স্কিল অবশ্যই ইম্পর্টেন্ট, আপনার অনেক কোয়ালিটি আছে, কিন্তু আপনি কোয়ালিটি নিয়ে বসে আছেন, কারোর সাথে কথা বলতেছেন না, আপনাকে তো কেউ এসে চাকরি দিয়ে যাবে না, এটা তো আপনাকে ম্যানেজ করতে হবে। তো এই জন্যই হচ্ছে মানে আপনি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এই জিনিসগুলো ইয়ে করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে যেহেতু এখানে অনেক কমেন্ট আসছে, আমি কমেন্টগুলোর অ্যান্সার নেই। এই যে একটা নিচে স্যালারি বাড়ি কেমন নিয়ে কথা হয়েছে, তো আসলে ডক্টর আর ইঞ্জিনিয়ার মানে মেডিকেল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সেক্টর, দুইটা দুই জব, দুই রকম কন্ডিশন আর কি। হেলথ কেয়ারের লোকজন অনেক ইনকাম করে এটা আমরা শুনি, বা তারা হচ্ছে অনেক প্রাইভেট যে ইয়াগুলো আছে চেম্বার করে, এটা করে সেটা করে, বাট তাদের কিন্তু অনেক স্ট্রাগলও আছে। একটা ডক্টর যে পরিমাণ পরিশ্রম করে, একজন ইঞ্জিনিয়ার কখন তার হোল লাইফে কিন্তু অত পরিশ্রম করে বলে আমার মনে হয় না, অনেক কম মানুষই করে। তো তাদের সাথে আসলে কম্পেয়ার করে লাভ নেই, এবং তারা অনেক সাফারও করে তাদের। আপনি একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার অফিস দেখেন, আর একজন ডক্টরের মানে 6 গ্রেডের ডক্টরের অফিস দেখেন, আর একজন 9 গ্রেড ইঞ্জিনিয়ার অফিস দেখেন, মানে ইভেন অনেক 5th গ্রেডের অফিস দেখেও আমার মানে এর চেয়ে একজন 9 গ্রেডের অফিস মানে ইঞ্জিনিয়ারদের অফিস ভালো থাকে, সেট ভালো থাকে। তো এটা আসলে সবকিছুই আপনার মানে, বা ওরা কাদের সাথে ডিল করে, আপনি কাদের সাথে ডিল করেন। আপনি তো মানে কোনো পাবলিক মানে ফাংশনই না ইঞ্জিনিয়ারিং অফিসে। ইঞ্জিনিয়ারিং অফিসে কি করে? ইঞ্জিনিয়ারিং অফিসে তো জাস্ট প্রজেক্ট নিয়ে কাজ করে, একটা একটা খুবই ন্যারো এন্ডেড পিপল নিয়ে, বা একটা সোসাইটির একটা, হয়তো বা এই প্রজেক্টটা ইজ ফর দ্য সোসাইটি, বাট তাদের ডিল করতে হয় কিন্তু কম মানুষ, মানে স্পেশালি পিডব্লিউ রোসেন হ্যারিস, এখানে পিপলস অ্যাক্সেসটা কম। ডিপিএইচতে একটু বেশি, কারণ হচ্ছে যেহেতু এখানে একদম গ্রামীণ লেভেলে গিয়ে কাজ করতে হয়। ওকে, তো এটা হলো মানে সার্ভিসগুলোর হচ্ছে প্রোজ এন্ড কনস, হয়তো বা আপনারা অনেক আইডিয়া পেলেন। আমরা যখন চয়েস দিতাম কিছু জানতাম না, জাস্ট দিতাম আর কি। তো এই যে এখন হচ্ছে দুইটা মানে আপনি জেনারেল ক্যাডার আর হচ্ছে টেক ক্যাডারের এই ইয়াটাতে আপনি এখন হিসাব করে যে অ্যাকচুয়ালি আপনার কি হবে, মানে কোন সার্ভিসটা ইয়ে করা হয়। আচ্ছা, পিএইচডি এমএসসি অন্য ক্যাডার আছে, এগুলো তো বলছি, সব ক্যাডারেই পাওয়া যায় স্টাডি লিভ। এখন আছে আপনি ধরেন যে অ্যাডমিন ক্যাডারে আছেন, আপনাকে কখনোই মানে পিওরলি ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর, ধরেন যে আপনি পিএইচডি ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এইটার জন্য আপনাকে প্রবলি ছুটি দেবে না, ছুটি দেওয়ার কথা না। আপনাকে দিবে হচ্ছে পলিসি নিয়ে পড়ার জন্য, মানে ইঞ্জিনিয়ারিং পলিসি নিয়ে পড়তে পারেন, বা হচ্ছে এনার্জি পলিসি। তো এই টাইপের জিনিসগুলোর জন্য আপনাকে মাস্টার্স পিএইচডির জন্য ছুটি অফার করবে। এবং হচ্ছে আপনি অ্যাডমিনিস্ট্রেটরে চাকরি করতেছেন, আপনি ধরেন যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপর আপনি পিএইচডি করবেন, বা হচ্ছে আপনি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর উপর পিএইচডি করবেন, তো এটা করে আপনার লাভ কি? আপনার কি লাভ আছে? আপনি মানে মাস্টার্স পিএইচডি করবেন রিলেভেন্ট জিনিসের উপরে। ভাইয়া জিআরই হিসেবে গেলে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা জিআরএ হিসেবে এটা নিয়ে কিছু দ্বিমত আছে। আমি যেটা শুনছি, জিআর হিসেবে অনেক সময় ডেপুটেশন দিতে চায় না। এখন আপনি যদি ফুল স্কলারশিপ, মানে এটা নিয়ে কিছু প্রত্যয় নিতে হয়, এটা ইউনিভার্সিটির সাথে বা প্রফেসরের সাথে কথাবার্তা বলে, মানে এইটা এরকম কিছু প্লেস করতে হয় যে আমি ফুল স্কলারশিপই পেয়েছি, এটা যদি আপনি প্রুফ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ডেপুটেশন দেয়, নর্মালি যেটা শুনছি। হেলথ সেক্টরের মতো পোস্ট গ্রাজুয়েশনের গুরুত্ব কি জিনিস সেক্টরে আছে? না, এখন আসলে কি হয় যে গুরুত্ব হচ্ছে আপনি অনেকভাবে দিতে পারেন। আপনি ধরেন যে কোনো কিছু না করে শুধু বিএসসি ডিগ্রি দিয়েও এডিশনাল চিফ পর্যন্ত হবেন, আপনার যদি বয়সে ইয়ে করে আর কি, সাপোর্ট করে। তো এডিশনাল চিফ পর্যন্ত হলেন আপনি, মানে জাস্ট মিনিমাম একটা বিএসসি ডিগ্রি দিতে। বাট আপনার যে আদার ফ্যাসিলিটিস গুলো বললাম, আপনি ধরেন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে কি দেখবে? আপনাকে বিএসসি ডিগ্রি দেখে দিবে? আপনার তো অবশ্যই তাদের কাছে অনেক কিছু প্লেস করতে হবে। আর আপনি যখন একটা মানে দেশের বাইরে বা সামহার কোথাও পড়তে যাবেন, তখন আপনার কমিউনিটি অনেক বড় হবে। মানে আপনার নিজের মানে সেলফ ডেভেলপমেন্টের জন্য এটা লাগে, এটা অনেকে মানে এটা খুবই একটা কমন কথা যে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে এসব লাগে না, মানে এখানে শুধু র্যাঙ্ক আর হচ্ছে পোস্টিং এর উপরই সবকিছু হয়।
ওগুলো তো একটা মানে মিনিমাম জিনিস, কিন্তু এরপরেও হচ্ছে এই জিনিসগুলো লাগে ফর ইউর বেটারমেন্ট। আর কোনো প্রশ্ন এই সাবজেক্ট চয়েস নেই, এখন হচ্ছে আমি দুইটা ভাগে ভাগ করে দিলাম আপনাদের কাছে চয়েস। আমি আজকে দিলে একরকম হবে, 2 বছর পরে দিলে একরকম হবে। মানে চয়েস লিস্টে এরকম যে আপনি কখনই, এবং জব ইজ জব, মানে এটা কিন্তু আপনি ধরেন যে জব মানে হচ্ছে যে একটা খুব বড় একটা স্বর্গ পেয়ে যাচ্ছেন, জিনিসটা কিন্তু এরকম না। মানে এখানে হচ্ছে কি আপনি কাজ করবেন, আপনি টাকা পাবেন, অনেক কাজ আপনার ভালো লাগবে, অনেক কাজ ভালো লাগবে না, সব সার্ভিসেই। আপনি ধরেন যে অ্যাডমিট ক্যারিয়ারে গেলেন, আপনাকে প্রথম দিন মনে হলো "ওয়াও, অনেক মানে পাওয়ার করতেছে আমি, এটা সেটা করতেছে", কয়েকদিন পরে দেখবেন যে এই জিনিসগুলোর সাথে আপনি যখন ইউজ হবেন এই জিনিসগুলো ভালো লাগবে না। আপনি ফরেন অ্যাফেয়ার্সে গেলেন, ওখানে অনেক ধরনের হতাশার কথাবার্তা আছে, অনেক নেগেটিভিটি আছে। ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আসলেন, এখানে অনেক ঝামেলা আছে, মানে ঝামেলা এবং হচ্ছে মানে পজিটিভ জিনিস নেগেটিভ জিনিস দুটো নিয়ে কিন্তু আমাদের সার্ভিস গুলো, সব সার্ভিসে, মানে কোনো সার্ভিসই কোনো ধরেন যে 100% ইয়া নেই। এই যে আমরা এডুকেটরদের সাথে ট্রেনিং করতেছি, ওদের হচ্ছে আমাদের নেক্সট উইকে ট্রেনিং শেষ, ওদের মন খারাপ। মন খারাপ কেন? কারণ হচ্ছে ওদের এই যে এতদিন রেগুলার বাসায় যাওয়া আসা করতে পারছে, এটা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। মানে কালেক্টরেটে গেলে তো আসলে ওরকম সুকুশনী নেই, 24 ঘন্টাই মোটামুটি। 24 ঘন্টা মানে কি ধরেন যে তাদের অনেক মানে অন ডিউটি থাকা লাগে, লাইক আপনি বাসায় রেস্ট করছেন, হঠাৎ করে ডিসি স্যারের মনে হলো যে আপনাকে কোথাও যাই পাঠাবেন উনি, তো উনি পাঠালেন, আপনাকে তো থাকতে হবে, স্টেশন লিভ করতে পারবেন না। খুবই কম পারা যায় আর কি, হয়তো বা মান্থলি একবার, বা অনেক সময় তাও হয় না গুরুত্বপূর্ণ জায়গায়। অনেক মানে ফিল্ড লেভেলে অনেক হ্যাসেল আছে। আপনি হচ্ছে মানে যারা হচ্ছে মফস্বল শহর বা এসব জায়গায় বড় হয়েছেন, একটু সাবার্ব এরিয়াতে, তারা কিন্তু মোটামুটি জানেন যে হ্যাসেল গুলো বা এগুলো ফেস করে আসছেন। বিগ সিটিতে আসলে বিগ প্লেয়ার আছে। আপনার ঢাকা সিটিতে তো ধরেন যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন খুব একটা যে অ্যাক্টিভিটি দেখাবার সুযোগ নেই, কারণ এটা তো মেট্রোপলিটন সিটি, এখানে তো মানে সবাই ভিআইপি। বাট ডিস্ট্রিক্ট লেভেলে গেলে ধরেন যে আপনি একজন ম্যাজিস্ট্রেট হিসেবে বা একজন ইওনো বা স্টুডেন্ট হিসেবে ভালোই আপনার একটা প্রভাব থাকবে, একটা সম্মান পাবেন, খুব একটা মানে বেশ ভালো। বাট এটার জন্য স্যাক্রিফাইসও করতে হচ্ছে আর কি অনেক কিছু। কোনো ইঞ্জিনিয়ারিং ফার্ম থাকা যাবে? আচ্ছা, আপনারা তো পুরো সার্ভিস রুলস নিয়ে কোয়েশ্চেন করতেছেন না, মানে কারণ নামে কোনো ইঞ্জিনিয়ারিং ফার্ম থাকা যাবে না। এখন আসলে এগুলো তো লিগালি থাকা যাবে না। এখন আপনি, এখন আপনার ধরেন আপনার ওয়াইফ, মানে স্পেশালি আমার ওয়াইফ হচ্ছে একজন আর্কিটেক্ট, তো ধরেন আমার ওয়াইফ যদি এখন একটা আর্কিটেক্ট ফার্ম খুলে বসে, তো এটা তো আসলে কোনো ইয়া নেই, তার তো স্কিল আছে, তো সে তো এটা ফার্ম খুলতেই পারে। এখন মানে ইঞ্জিনিয়ারিং ফার্ম আর ইয়া ফার্ম হচ্ছে উম, আচ্ছা, তো এই এই যে ইঞ্জিনিয়ারিং ফার্ম বা আর্কিটেক্ট ফার্ম, মানে এখন বিষয়গুলো কি, মানে লিগালি অনেক কিছু আছে, বাট কোনটা ঠিক কোনটা ভুল এগুলো আপনিও বুঝেন আমিও বুঝি। আপনার কোনটা কোন উদ্দেশ্য করা হচ্ছে, এখন আপনি যদি ধরেন যে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম খুললেন, এমএস ধরেন যে মেসার্স সজীব এন্টারপ্রাইজ, আপনার নাম সজীব ধরেন, বা আপনার নাম ধরেন যে সুমন, আপনি সজীব নামে করছেন। আপনি হচ্ছে টেন্ডার করে যত ডিপিএম বা হচ্ছে যত ছোট ছোট টেন্ডার যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ফার্মেই সবসময় পাচ্ছে। ওই ফার্মে হচ্ছে আপনি সব টাকা নিচ্ছেন, ওইটার নামে হচ্ছে ফার্মের নামে আপনি লিটারালি বসে বসে টাকা লুটপাট করতেছেন, এরকম একটা ধরেন যে কেস হইলো। তো এটা এরকম যদি হয় সেক্ষেত্রে তো আসলে মানে আমাদের যে অথেন্টিসিটি বা আমাদের অ্যাকাউন্টেবিলিটি, এটা তো ইনশোর হয় না, আমাদের তো গুড গভর্নেন্স ইনশোর হয় না। তো ওটার জন্য কি হয় আলটিমেটলি, এগুলো নীতিগতভাবে থাকা উচিত না। আপনি একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার আপনি একজন একটা জেলার এক্সেন, একটা জেলার এক্সেন মানে হচ্ছে কি আপনার, ধরেন আপনি একটা জেলার পিডব্লিউডি এক্সেন, তো ওটা মানে হচ্ছে কি এখানে পিডব্লিউডি যত প্রজেক্ট আছে এখানে কয়েকশো কোটি টাকার কাজ প্রত্যেকটা জেলাতে চলে। অনেক জেলাতে বড় বড় জায়গায় মানে হাজার কোটি টাকার কাজও চলে। তো আপনি ধরেন এই যে এখানে আপনার যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে, আপনার নিজের যদি কিছু থাকে, সেলফ ইন্টারেস্টের বিষয় থাকে, সেক্ষেত্রে তো আসলে এখানে মানে কাজও হবে না, অনেক ভেজাল, অনেক কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে। এখন হচ্ছে আপনি ধরেন যে স্ট্রাকচারাল ডিজাইন ডিভিশনে আছেন, আপনি বাইরে প্রাইভেট প্র্যাকটিস করছেন, তো এটা ধরেন যে লিগাল ইলিগাল হিসাব বাদ দিলে বা লিগাল ইয়ার কথা বাদ দিলে এটা তো আসলে দোষের কিছু না। আপনি ধরেন যে একজন আপনার কাছে আসলো যে তাকে একটা
স্ট্রাকচারাল ডিজাইন করে দিতে হবে, বা একটা টিম আসলো, এই টিমটা হচ্ছে আর্কিটেক্ট, মানে একটা ওভারঅল কাজ করবে, স্ট্রাকচারাল ডিজাইন করবে, আর্কিটেকচারাল ডিজাইন করবে, ওভারঅল সবকিছু করবে। আপনি কয়েকদিন সুপারভাইজ করতে গেলেন, আপনি স্ট্রাকচারাল ডিজাইন করে দিলেন, আপনি তাদের প্রজেক্টের সাথে থাকবেন, এখানে তো আসলে কোনো দোষের কিছু নেই, আপনি তো এখানে কোনো খারাপ কাজ করতেছেন না। আপনি তাকে তাকে একটা কনসালটেন্সি সার্ভিস দিচ্ছেন, আপনি তার জন্য টাকা নিচ্ছেন, এবং এটা খুবই লিগাল ওয়েতে। আপনি অফিসের কাজ যদি ব্যাঘাত না করে, এরকম যদি হয় যে আপনি কাজ না, অফিসে না আসে ওখানেই যাচ্ছেন রেগুলার, সেটা হচ্ছে লিগাল হতে পারে। বাট আপনি অফিসে এসে কাজ করতেছেন, উইকেন্ড বা হচ্ছে রাতের দিকে আপনি ওইখানে সময় দিচ্ছেন, এটা কোয়াইট সিম্পল। এখানে কোনো আসলে মানে লিগাল ব্যাকগ্রাউন্ডে কোনো প্রশ্নই আসে না, এবং এগুলো নিয়ে কখনো কোনো মানে ঝামেলাও হয় না। রোসেন হাইস, পিডব্লিউডি, ডিপিএইচএফ, রেল, এই চারটা ক্যাডারের মধ্যে পিডব্লিউডিতে ঢাকায় থাকা যায়, রোস্তেও থাকা যায়। পিডব্লিউডিতে ঢাকায় পোস্ট অনেক বেশি, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর মধ্যে পিডব্লিউডিতে সবচেয়ে বেশি ঢাকায় পোস্ট আছে, তো ঢাকায় থাকা যায়। আর এটা একটা বড় ড্রব্যাক পিডব্লিউডির, মানে পিডব্লিউডির সমস্যা হচ্ছে ঢাকায় থাকা যায়, অনেক পোস্ট, ঢাকায় অনেক বেশি কাজ, এবং সবাই ঢাকায় থাকতে চায়। তো দেখা যাচ্ছে কি যে একজন মানে জেলা হচ্ছে বাংলাদেশের 64টা, আপনাকে কেউ না কাউকে, কাউকে না কাউকে তো এইচডি অ্যাকশন হিসেবে ঢাকার বাইরে যেতেই হবে। তো এই জন্য দেখা যায় কি ঢাকার বাইরের অবস্থা আসলে অনেক সময় উইক হয়ে যায়, মানে ঢাকার গ্ল্যামারটা যেরকম ঢাকার বাইরে কিন্তু অনেক সময় ওরকম মানে ইয়া থাকে না। তো আমার কাছে মনে হয় এটা আসলে এই জিনিসগুলো একটু কমা উচিত, কারণ হচ্ছে ঢাকায় পোস্টিংটা মানুষের এত বেশি চাহিদা, এই পোস্টিং এর জন্য আসলে ডিপার্টমেন্ট ওভারঅল একটু ক্ষতিগ্রস্ত হয়। নিজের সাবজেক্ট রেখে 3-4টা জার্নাল কাটার এভাবে তো ফেস করি, এটা আসলে ওরকম ভাবে এখন করাই হয় না, কারণ সবাই মোটামুটি জানে যে জার্নাল ক্যাডার মানে ওপেন ফর অল। আপনাকে এখানে আম, কিভাবে যে ইয়ে করা হয় সেটা কি বলে এটাকে, মানে মোটামুটি হচ্ছে যে এটা সবার জন্যই একটা ইয়া বিষয়, যে একজন মানুষ ফরেন বা ক্যাডার চয়েস দিতেই পারে। তো এগুলো নিয়ে খুব একটা ঘাটায় না। তবে ইঞ্জিনিয়ারিং ক্যাডার যদি আপনি ধরেন যেরকম হলো যে আপনি আনসার ক্যাডারের পরে কথা কথা দিলেন ইঞ্জিনিয়ারিং ক্যাডার, তো আপনি আনসার ক্যাডারের পরে ইঞ্জিনিয়ারিং ক্যাডার দিবেন, এটা তো কোনো জাস্টিফাইড কিছু না। তো মোটামুটি হচ্ছে কি, আমি যে দেখেন দুইটা ঘর করছি, জেনারেল ক্যাডার, টেক ক্যাডার। আপনি হাইয়েস্ট টেকনিক্যাল ক্যাডার রাখতে পারবেন হচ্ছে 1 2 3 4 5 6 7 নম্বরে, রোসেন হাইস আপনি যদি দেন 7 নম্বরে, এটা হচ্ছে আপনার মানে এর নিচে রাখাই যাবে না কোনোভাবে। আর আপনি যদি ফার্স্ট সেকেন্ড চয়েস দেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এই যে ক্যাডারগুলো লিখছি আমি, এগুলো বাদে অন্য কোনো ক্যাডারের পর আপনার ধরেন যে আপনার খুবই ইচ্ছা আপনি আনসার ক্যাডার হবেন, তারপরে ভাই দিয়ে না, দরকার নাই। মানে আনসার ক্যাডার হচ্ছে বা ইভেন এখানকার ক্যাডার গুলো হচ্ছেও, ইভেন অনেকে বলে তো মানে অ্যাডমিন ক্যাডার অনেকেই বলে আমাকে যে ভাই পিডব্লিউডিতে চলে আসলে ভালো হতো, বা রোসেন হাসের ক্যাডার অনেক ভালো হতো। তো এটা আসলে অনেক সাবজেক্টিভ একটা বিষয়, যে এটা মানুষের মেন্টালিটি, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এক এক সময় এক এক রকম হইতেই পারে, মানে প্রায়োরিটি চেঞ্জ হয়। আপনার ধরেন যে এক সময় মনে হচ্ছে আমি আম, মানে আমার পাওয়ারটা দরকার, আর সময় মনে হচ্ছে আমার ফ্যামিলি টাইম দরকার। তো এটা আসলে সিচুয়েশনের উপর ভেরি করে কিন্তু চেঞ্জ হয়। বিসিএস টেক সিভিলের খাতা কি হচ্ছে এটা আসলে আমার কোনো অ্যান্সার আমার কাছে নাই। তো আমার কাছে মনে হয় মানে রেজাল্ট শিট দেখে যেটা মনে হয়েছে, হয়তো বা বাইনারি মার্কিং করে, যে বাইনারি মার্কিং বলতে কি আপনি ধরেন যে একটা মেজর ভুল করছেন ম্যাথের মধ্যে, আপনাকে 0 দিয়ে দিল, বাট আপনার ধরেন যে অ্যান্সার কাছাকাছি আসছে বা খুব একটা মেজর ভুল হয়নি, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে অ্যান্সার ফুললি না মিললেও হয়তো বা 0 দিবে না, অ্যাটলিস্ট কিছু মার্কস হয়তো বা দিবে। বাট আপনার ধরেন যে শেপ হচ্ছে না, আপনি এসিডি বিএমটি আসছে, আপনার পিক পয়েন্টের মান আসছে 160, আপনি লিখে রাখছেন -200, এক্ষেত্রে আপনাকে 0 ছাড়া কিছু দিবে না। বাট আপনার ধরেন যে 160-এর জায়গায় আপনি লিখছেন 150, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা ফুল মার্কস না দিলেও কাছাকাছি একটা মার্কস দিবে। আচ্ছা, চয়েস লিস্ট নিয়ে আর কোনো প্রশ্ন আছে? তো আমার হচ্ছে কথা যেটা চয়েস লিস্ট নিয়ে, আপনি এই ক্যাটাগরিগুলোকে আপনার নিজের মতো করে আপনি কম্বিনেশন, পারমিশন কম্বিনেশন করে উম আপনি দেখেন আপনার জন্য কোনটা সুইটেবল হয়।
প্রয়োজন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন। প্রত্যেকটা ক্যাডারই তো প্রোজ এন্ড কনস চ্যাট জিপিটি বলতে পারবে। তো সেখান থেকে আপনি একটা ক্যাডার লিস্ট আপনি সাজান। কিছু জেনারেল কথাবার্তা বললাম। আমি আমি হচ্ছে এজ এ, ধরেন যে আপনাদের ট্রেনার বা একজন হচ্ছে একজন ওয়েল উইশার হিসেবে তো বলতে পারেন। আমি একবারে জেনুইন যেটা র অনেক কিছুই বললাম। তো বাকি চয়েস হচ্ছে আপনার হাতে। এইচডি থেকে কি ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস অ্যাভেলেবল হয়েছে ক্যাটার? এইচডি থেকে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, বাংলো ফ্যাসিলিটিস আপনি সবকিছুই পাবেন। স্পেশালি রোসেন হাউসে আর পিডব্লিউতে। রোসে মনে হয় এসটি ইঞ্জিনিয়ারের জন্য কিছু জায়গায় ইয়া থাকে, স্পেশালি প্রজেক্টগুলোতে। আর পিডব্লিউতে হচ্ছে এসডি থেকে আপনি গাড়ি পাবেন। স্পেশালি এখন অনেক জায়গায় তো ম্যাক্সিমাম জায়গায় আউটল্যান্ডার গাড়ি কেনা হয়েছে এসডির জন্য। ভালো জায়গায় হচ্ছে আপনি বাংলো পাবেন, যশোর কক্সবাজারে বাংলো আছে, বরিশালে বাংলো আছে, ম্যাক্সিমাম জায়গায় বাংলো আছে। বাংলো না থাকলে আপনি কোয়ার্টার পাবেন। তো সবকিছুই পাবেন আর কি। এইচডি হওয়ার পর থেকে আপনি মোটামুটি একটা গ্ল্যামার পাবেন ইঞ্জিনিয়ারিং সার্ভিস। বাট এইচডি ইঞ্জিনিয়ার পোস্টটা আসলে আমরা তো চাকরি বাকরি করছি, খুব একটা ইয়ে না। এখন এইচডি আপনি কোথায় এইচডি সেটা ইম্পর্টেন্ট। আপনার ধরেন যে পিডব্লিউডির এখানে হচ্ছে আপনি এইচডি একজন আছে, বা হতে পারে ভবনের একটা আনইম্পর্টেন্ট জায়গার এইচডি, লাইক হচ্ছে তার হাতে প্রজেক্ট নেই, সে এইচডি, নামে এইচডি, কিন্তু হচ্ছে তার প্রজেক্ট নাই। আর একজন হচ্ছে পিডব্লিউডি, ধরেন বঙ্গভবন বা হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসের এসডি, মানে ওই রিলেটেড কাজগুলো বা রমনা থানার এসডি, রমনার এসডি। তো তার দেখা যাচ্ছে যে কি তার অফিসের গাড়ি দুই তিনটা আছে, এরকমও আছে। মানে এটা হচ্ছে মানে পোস্টের উপর, মানে কোন পজিশন কোথায়। যেমন অ্যাডমিন ক্যাডারের কথাই যদি আমি বলি, ফিফথ গ্রেডের হাজার হাজার পোস্ট আছে, ডিসি একটা পোস্ট আছে, আবার হচ্ছে ফিফথ গ্রেডের ধরেন যে আরো অনেক আনইম্পর্টেন্ট পোস্টও আছে। তো ডিসি তো ডিসির মতোই একটা গ্ল্যামার পাবে। অন্য যে আনইম্পর্টেন্ট যে ফিফথ গ্রেডের পোস্ট, সেটা তো ডিসির মতো মতো ফেসিলিটিস পাবে না। তো এখানে হচ্ছে এটাও ইম্পর্টেন্ট, ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস আপনি কোন, মানে এইচডি কোন জায়গার হচ্ছেন সেটার উপরও ডিপেন্ড করে। ভালো ডিভিশন যদি পান, ঢাকার ভিতরে যদি ভালো ডিভিশন পান, সেটা মানে পিডব্লিউ রেসপেক্টে বলছি, সেটা তো অন্যরকম বিষয়। আর ঢাকার বাইরে হচ্ছে মোটামুটি সব জায়গায় ট্রান্সপোর্টেশনের ফেসিলিটিস পাবেন। আর রোসেন হাউসে এইচডি থেকে আরো, মানে ধরেন যে রোসেন হাউসে কি হয়, প্রজেক্ট থাকে, প্রজেক্টের সাথে সাথে কিছু এক্সটার্নাল ফেসিলিটিস, গাড়ি টাড়ি এসব মানে এভেল করা যায় আর কি। তবে এরকম না যে ধরেন যে আপনার ইভেন এসটি ইঞ্জিনিয়ার অবস্থায়ও আমরা যখন সাইটে যাই বিভিন্ন ধরনের, আমাদের এসটি ইঞ্জিনিয়ার লেভেলে খুব একটা সাইট করতে হয় না। আমাদের সাইটে যেতে হয় ডিজাইন থেকে অনেক সময় যাই সাইটে, ঠিকঠাক হচ্ছে কিনা। তো এটা খুবই মাইনর বা খুবই মানে বছরে দুই তিনবার আর কি এরকম। তো তখনও আমরা হচ্ছে ধরেন যে সব ধরনের ফেসিলিটিসই পাই, রাইট? মানে আপনাকে, মানে তারাই হচ্ছে সাইট থেকে বাসের টিকিট বা হচ্ছে আমার সবকিছু তারা করে দেয়। ওখানে গেলে ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস পাই। তো টিএডিএ বিলও পাওয়া যায়। তো সব মিলে হচ্ছে এই কিছু ফেসিলিটিস এক্সট্রা পাওয়া যায়। আর লিগাল ইনকামের কথা বলছেন, আপনার হচ্ছে আপনি মানে এই সৃজনে থাকা অবস্থায় টেন্ডার ওপেনিং বা টেন্ডার ইভালুয়েশন কমিটিতে থাকবেন। সেখান থেকে কিছু মিটিং ওয়াইজ কিছু টাকা বরাদ্দ থাকে, যেহেতু আপনি হচ্ছে স্টাফ অফিসার হিসেবে জয়েন করবেন। সেই ওয়াইজও কিন্তু লিগালি এসটিজেনার হিসাবে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট টাকা পাওয়া যায়। মানে ভালো অ্যামাউন্ট মানে লিগাল অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট মানে আপনার বেতনের কাছাকাছি ধরতে পারেন, যেটা ইয়ারলি আপনি হয়তো বা পেতে পারেন লিগাল ওয়েতে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা অনেক গল্প করলাম যে চয়েস নিয়ে, কারণ এই জিনিসগুলো আমি বলতে চাইছি কারণ হচ্ছে আপনার একটা কমপ্লিট ধারণা পেয়ে চয়েস লিস্টটা সাজান। এখন হচ্ছে আমাদের এত সময় নষ্ট না করে পড়াশোনায় কি করবো সেটা নিয়ে কথাবার্তা বলি। তো পড়াশোনা হচ্ছে এখন আপনাদের আসলে একটু টেকনিক্যাল ওয়েতেই পড়তে হবে। আপনি চাইলেই এখন হচ্ছে ফুললি টেকনিক্যালি ফোকাস করতে পারবেন না। আপনি চাইলেই এখন ফুললি জেনারেলে ফোকাস করতে পারবেন না, জেনারেল বলতে আর কি পিডিতে ফোকাস করতে পারবেন না। তো আপনাকে এরকম ভাবে পড়তে হবে যেটাতে আপনার সবকিছু একসাথে কভার হয়। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সময় কম, আমরা আপনাদের সাজেস্ট করব যারা নতুন ভাবে নতুন করিয়ে দিবেন, তাদের কিন্তু অনেক লোড। তারা যেটা করবেন তারা হচ্ছে
আচ্ছা, আমি চয়েস লিস্টে নিয়ে আপনারা পরে দেখতেছি, আমি একটু এই কথাটা শেষ করি। তো আমি কিছু বইয়ের নাম লিখে দিই, আপনারা সেই ওয়েজ প্রিপারেশন নিতে থাকেন সেই বইগুলো কিনে। এখন হচ্ছে ইংলিশের জন্য, যেটা ফার্স্ট ইংলিশ নিয়ে শুরু করি। ইংলিশের জন্য বুক লিস্ট হচ্ছে মাস্টার ইংলিশ কিনবেন। এটা গ্রামার যতটুকু আছে সবকিছু কভার হবে। তারপর হচ্ছে কনফিডেন্সের একটা বই পাওয়া যায় ফর ইংলিশ লিটারেচার। লিটারেচারের জন্য কনফিডেন্সের বইটা কিনবেন। তো এই দুটা বই পড়লেই হবে, এ বেশি কিছু পড়া দরকার নেই। মাস্টার পড়লেই তো মোটামুটি আপনার গ্রামারে সবকিছু হয়ে যায়। তো গ্রামার জিনিসটা কিন্তু অনেক বড় এবং অনেক টাফ। টাফ ইন এ সেন্স যে আপনার আহ, অনেক ট্রিকি জিনিসপত্র আছে। তো এটা কিন্তু আসলে মাস্টার বইটা যতটুকু পারা যায়, যত ভালোভাবে পড়া যায় ওটুকু শেষ করেন। বাংলার জন্য, বাংলাতে অনেক কিছু চেঞ্জ আসছে। তো নতুন গ্রামার বই যেটা আছে, নিউ গ্রামার বইটা আপনি কিনেন, কিনে পড়েন। সাথে হচ্ছে অগ্রদূত কিনেন, অগ্রদূত কিনেন। তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্সেও সেম, আপনি অগ্রদূত ফলো করতে পারেন। সাথে হচ্ছে হিস্ট্রি, যে বিষয়গুলো আছে হিস্ট্রি রিলেটেড, যেসব বিষয় আছে সেগুলো পড়তে পারেন। এবং হচ্ছে কি বলে এটাকে, সংবিধানটা ভালো মতো পড়েন। সংবিধান যদিও হচ্ছে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, সংবিধান যত ভালোভাবে পড়া যায় তত ভালো। অগ্রদূত পড়বেন, প্লাস হচ্ছে কনস্টিটিউশন, আমি কন লিখতেছি জাস্ট। কনস্টিটিউশন প্লাস হচ্ছে কিছু ইকোনমিক ডেটা, ইকোনমিক রিভিউ, ইকোনমিক রিভিউ বা হচ্ছে বিবিএস। তো এদের যে ডেটা, লেটেস্ট ডেটাগুলো সেগুলো পড়তে হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটাও সেম, ওটাও সেম। অগ্রদূত পড়েন, প্লাস হচ্ছে যে যে বিষয়গুলো আছে, যে আমাদের ইন্টারন্যাশনাল লেটেস্ট যে ঘটনাগুলো আছে সেগুলোর জন্য স্টাডি করেন। ম্যাথস, ম্যাথস আসলে জেনারেলদের জন্য ম্যাথসের ওরকম ভাবে সাজেশন আসলে দেওয়ার কিছু নাই। যে কোনো একটা সোর্স থেকে প্র্যাকটিস করেন। ম্যাথস, ম্যাথমেটিক্স এগুলো আপনারা এমনি পারবেন। প্লাস হচ্ছে সায়েন্স এন্ড হচ্ছে আইসিটি যেটা, ওগুলো হচ্ছে আপনারা লাইক জর্জ MP3, মানে ওগুলো হচ্ছে মোটামুটি আপনাদের ইয়ার মধ্যেই আছে। আর আইসিটি যেটা, সেটার জন্য ইজি ফলো করতে পারেন। ইজি বা লেটেস্ট যদি কোনো বই থাকে ওটা ফলো করতে পারেন। ওই জিনিসগুলোর জন্য আপনারা মেইনলি হচ্ছে স্বাগত আপুর সাথে একটু দেখে, আপু কি জয়েন করছে কিনা। তো উনি আপনাদেরকে একটু বেটার গাইড করতে পারবেন, যেহেতু উনি হচ্ছে নন টেকের বিভিন্ন ধরনের কোর্স উনি অফার করে থাকেন কোয়েস্টের ব্যানারে। তো আমি হচ্ছে মেইন যে বিষয়টা আপনাদের সাথে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে টেকের প্রিপারেশন, এবং হচ্ছে এই দুটাকে কমেন্ট করে কিভাবে, এই যে এটি বলছিলাম যে টেকের প্রিপারেশন এবং হচ্ছে আপনি বোথ ক্যারিয়ারের জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। তো টেকনিক্যালি হচ্ছে আপনার যদি বেসিক উইক থাকে, তো আপনাকে আসলে বেসিক ডেভেলপ করতে হবে, কারণ বেসিক উইক থাকলে আপনার এত অল্প সময়ে টেকনিক্যাল কভার করা খুবই ডিফিকাল্ট। তো বেসিক স্ট্রং যদি করতে হয়, তো আপনাকে কিছু জিনিস ঠিক করতে হবে। সো সেই বেসিক প্রিপারেশনটাকে ইয়ে করে কিন্তু মোটামুটি আমি এই যে এবার যেটা ডিজাইন করছি, এটা বেসিকটাকে ফোকাস করে করা। তো আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে একটু চেঞ্জ হবে। আপনারা কি ইয়া যেটা আপনাদের প্রি ক্লাস যেটা, এটা মনে হয়, আমার কাছে মনে হচ্ছে ফ্রাইডেতে দিলে সবার জন্য সুবিধা হয়, ঠিক তো? তো এটা আমি চেঞ্জ করে ফ্রাইডেতে নিলাম, হ্যাঁ। কারণ হচ্ছে থার্সডে তো অনেকে অফিস থেকে ঠিকঠাক ইয়ে করতে পারে না। সো আমরা এটাকে ফ্রাইডে রাখলাম। ফ্রাইডে হচ্ছে 8টা থেকে শুরু হবে। আর পরে যেটা, এটা ধরেন যে আপনি সানডে বা সানডেতে ধরেন, স্যাটারডে বা সানডে, 12 বা 13 তারিখে, আইদার 12 আর 13 তারিখে, সরি 13 বা 14 তারিখে আমি জানাবো এটা। এইটা সকালে হবে না, এটা রাতেই হবে।
তো এটা আমি পরে কনফার্ম করবো আপনাদেরকে যে এটা সেকেন্ড যেটা ওই ওইটা কখন হবে আর কি। সো এই যে এই দুইটা হচ্ছে আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করে রাখি। এই দুইটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস, ইট উইল বি ওপেন ফর অল। তো এটা হচ্ছে যে কেউ জয়েন করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের যে, এবং এই দুটো ক্লাস আমাদের কিন্তু মোটামুটি যে বেসিক জিনিসগুলো লাইক হচ্ছে ডিটারমিনেন্ট স্ট্রাকচার কিভাবে সলভ করতে হয়, এসএফডি বিএমডি ড্র করা, তো এই বেসিক জিনিসগুলো এগুলোতে এই টাইপের জিনিসগুলো ডিসকাস করা হবে। তো এরপর হচ্ছে আমাদের মেইন কোর্স যেটা পেইড যে জিনিসটা সেটা শুরু হবে হচ্ছে ডিফ্লেকশন অফ বিমস দিয়ে। তো ডিফ্লেকশন অফ বিম হচ্ছে একটা বড় একটা জিনিস, বা এই জিনিসটা হচ্ছে কি আপনার অনেক মেথড আছে, ইন্টিগ্রেশন মেথড আছে, দেন ভার্চুয়াল ওয়ার্ক মেথড। তো এরকম এই মেথড গুলো কিন্তু আপনারা হয়তো বা অনেকের মনে নেই। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু ডিটেলসে ডিসকাস করব, যাতে আপনাদের যাদের হচ্ছে জিনিসগুলো মনে নেই তাদের মোটামুটি প্রিপারেশন যেতে হয়, প্লাস হচ্ছে এক্সাম গুলোতে যে টাইপের প্রশ্ন আসে সেগুলোই সলভ করবো আমরা। তো এটা মোটামুটি দুইটা ক্লাস রাখা। থিওরিটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারের কিছু মেথড আমাদের পরীক্ষাতে আসে, যদিও হচ্ছে 46 আসে না, কিন্তু আমি প্রিটি শিওর 47 এবং হচ্ছে 50-তে এই টাইপের জিনিসগুলো আসবে, বা এগুলো আসলে স্কিপ করার কোনো ওয়ে নেই। উই ক্যান নেভার থিঙ্ক অ্যাবাউট স্কিপিং দিস টপিকস। লাইক হচ্ছে স্ট্যাটিক্যালি ইন্ডিটারমিনেট স্ট্রাকচারের মোরলেস তিনটা মেথড সবসময় লাগে। আমি একটু মার্ক করতেছি রেড কালার দিয়ে। কনসিস্টেন্ট কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, আর এটা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন মেথড। সো মোটামুটি চারটা ক্লাস রাখা, বাট আই গেস ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু finish to complete all of these three topics in 4 classes. তো আমার হয়তো বা এখানে কিছু এক্সট্রা ক্লাস সবসময় লাগে, বাট আমি টপিকের সুবিধার জন্য চারটা ক্লাস বা চারটা টপিক সে ওয়াইজ রাখা আর কি। বিমস ফ্রেম ট্রাস, বিম তো আগে হয়ে যাবে, ফ্রেম আর ট্রাসটা ডিফ্লেকশনটা আলাদাভাবে রাখা হয়েছে, কারণ হচ্ছে ট্রাসের ডিফ্লেকশনটা কিন্তু একটু ডিফারেন্ট। পোর্টার মেথড, ক্যান্টিলিভার মেথড ম্যাক্সিমাম সময় পরীক্ষাতে আসে, এই জিনিসটা মানে পড়াশোনা করতে হবে। তো এই মোটামুটি যেটা 1 to 10, এটা মোটামুটি আমাদের হচ্ছে স্ট্রাকচার 1 যেটা সেটা কভার হবে। অনেক ভাস্ট টপিক, বাট হচ্ছে একটু টেকনিক্যালি পড়লে, এবং এটি সবচেয়ে ঝামেলার টপিক। তো স্ট্রাকচার যদি আপনার গোছানো হয়ে থাকে, স্ট্রাকচার গোছানো হলে কিন্তু মোটামুটি আপনার প্রিপারেশন অলমোস্ট 40-50% হয়ে যায়, কারণ স্ট্রাকচারটাই কিন্তু অনেক ঝামেলা। তো দেখেন আমাদের যে ইয়াটা সেটা মোটামুটি হচ্ছে নেক্সট মান্থের উইদিন 10, কারণ 8 তো ধরা আছে, ধরেন যে 10 তারিখের মধ্যে আপনি, সরি 9 পর্যন্ত ইয়ে করা আছে, 10 তারিখের মধ্যে আপনার হচ্ছে ফুল স্ট্রাকচার ইনশাল্লাহ শেষ হয়ে যাওয়ার মানে পসিবল। তারপর হচ্ছে আমাদের স্ট্রাকচারের সেকেন্ড পার্ট যেটা যেটা পার্ট 2-তে আসে, আরসিসি বিমের ডিজাইন, আরসিসি ফুটিং এর ডিজাইন, কলাম স্ল্যাবের ডিজাইন, প্রিস্টেস, মানে একবারে হোললি কমপ্লিটলি চারটা টপিক পড়লে মোটামুটি হয়। তো কিন্তু চারটা টপিক, কিন্তু একটা টপিকের সাব টপিক অনেক বেশি, লাইক বিমের হচ্ছে বিভিন্ন মেথড আছে, ইউএসডি মেথড আছে, ডব্লিউএসডি মেথড আছে, আবার হচ্ছে টি বিম আছে, স্টির আপ ডিজাইন আছে। তো সব মিলে বিমটা কিন্তু বেশ বড়, কলামটা সেই ওয়াইজ একটু ছোট, স্ল্যাব একটু কম আসে পরীক্ষাতে, কিছু ফ্যাক্টর মুখস্থ রাখতে হয়। ফুটিংটা কিন্তু নর্মালি একটা ম্যাথই বারবার ঘুরে ফিরে আসে, একটা দুটা ম্যাথ করলে ফুটিংটা কভার হয়ে যাবে। প্রি স্টেজ এটা বড় জিনিস, কিছু থিওরি আসে, ম্যাথের নোটস আছে ভালো মতোই, সেই নোটসগুলো পড়লে ইনশাল্লাহ প্রি স্টেজ হয়ে যাবে। তারপর হচ্ছে জিওটেক, ট্রান্সপোর্টেশন, ডব্লিউআর এনভায়রনমেন্ট। তো আমি একটু পিছন থেকে আসি, আমাদের লাস্টে যে এনভায়রনমেন্ট গুলো লেখা আছে তিনটা টপিক, আমি আলাদা করে টপিকের নাম মেনশন করি নাই। এনভায়রনমেন্ট মূলত দুইটা তিনটা করলেই হয়, এখানে কিছু ম্যাথ, অল্প স্বল্প ম্যাথ কিছু বুঝতে হয়, এছাড়া থিওরি আসে অনেক বেশি, থিওরি গুলো মুখস্থ রাখতে হয়, এটা তো আসলে বোঝার কিছু নেই।
ডব্লিউআর ক্ষেত্রে এটা মোটামুটি ইজি একটা জিনিস। আপনি ইরিগেশন, ওপেন চ্যানেল ফ্লো, কিছু ম্যাথ, কিছু থিওরি আসে, মোটামুটি মানে যেগুলো রেগুলার আসে সেগুলো পড়লেই কভার হয়। ট্রান্সপোর্টও সেম, অনেক সময় উল্টাপাল্টা ম্যাথ চলে আসে, কালকে বলছিলাম এটা। যদি ঝামেলাপূর্ণ মনে হয়, কনসেপ্ট কমন পড়ে নেই, সেক্ষেত্রে স্কিপ করেন। কিছু নাম্বার বা কিছু ম্যাথ ছেড়ে দিলে আপনার হচ্ছে উম, ছেড়ে দিলেই সমস্যা হবে এরকম কিছু না। জিওর একটু বড়, মানে টপিকের দিক থেকে অনেকগুলো টপিক আছে। বেয়ারিং ক্যাপাসিটি, ফুটিং ডিজাইন, পাইল ডিজাইন, তারপর হচ্ছে কিছু থিওরি আছে, সয়েল ওয়াটার রিলেশনশিপ, কম্প্যাকশন, কনসলিডেশন, আর্থ প্রেশারের জিনিসপত্র। তো মোটামুটি জিওটেকের অনেক রিসোর্স আছে যেগুলো পড়লে মোটামুটি আপনাদের একটা ওভারঅল প্রিপারেশন হবে। তো এই জিনিসগুলোকে কমপ্লিমেন্ট করবে হচ্ছে কিছু এক্সাম, আমাদের মোটামুটি 10টার মতো আছে এখানে। আচ্ছা, 10টার মতো 9টার মতো এক্সাম আছে এখানে। তো স্ট্রাকচারাল অ্যানালিসিস হচ্ছে আমাদের, আচ্ছা এটা মানে আগেরটা, তখন এটা আচ্ছা আমি একটু ইয়ে করি, এটা এটা আসলে আগের বছরের মানে 46-এরটাই উঠে গেছে, চেঞ্জ হয়নি। তো এখানে স্ট্রাকচারের একটা এক্সাম হবে আমাদের 25-26 তারিখের দিকে। স্ট্রাকচারের এক্সাম বাড়বে, এখানে টোটাল 10টা এক্সাম হবে। এটা সামহাও এটা ইয়া হয়নি, যাই হোক এর পরে দিতেছি। তো মোটামুটি 10টা এক্সাম হবে, যে 10টা এক্সাম আপনাকে মানে এর মধ্যে সেমিফাইনাল, ফাইনাল এক্সাম যেগুলো, সেগুলো হচ্ছে এক্সামের ডেট দিলে হবে। গতবারও হয়েছিল। আর বাকি যে এক্সামগুলো সেগুলো একটা নির্দিষ্ট টাইম ওয়াইজ সেই এক্সামগুলো হবে। তো মোটামুটি হচ্ছে এইটা হচ্ছে আমাদের কোর্স ডিজাইন। আর ফি হচ্ছে 2250, প্রিভিয়াস স্টুডেন্টদের জন্য হচ্ছে 2000 করে। আচ্ছা, তো এখন হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে মানে এটি আর কি মূলত আমাদের ইয়া যে এভাবে ফলো করলে আপনারা, মানে আমার সাজেশন যেটা পার্সোনালি, আপনারা হচ্ছে নন টেকের জন্য এরকম একটা মানে গাইডলাইন নিতে পারেন। তো নন টেকের সাথে টেকটা যেগুলো মানে ক্লাসগুলো করে, অনেক সময় দেখা যায় যে আমরা রেকর্ডিং দেখে নিব, এই ইয়াতে ক্লাসগুলো করি না। তো রেকর্ডিং রেকর্ডিং এর চিন্তা বাদ দিয়ে আগে হচ্ছে ক্লাসগুলো ভালো মতো করেন। ক্লাস করলে কিন্তু মোটামুটি একটা মানে বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো পরে ধরেন যে পরীক্ষার সময় আপনি মানে পড়াশোনা খুব ইজি হয়, তখন খুব ইজিলি এই যে মানে জিনিসগুলোকে ওভারকাম করতে পারবেন। ঠিক আছে। আর হচ্ছে নন টেকের জন্য মানে এটা আলটিমেটলি আপনাকে ম্যানেজ করতে হবে আর কি। যেহেতু আমাদের একদিন পর পর ক্লাস বা ডেইলি ক্লাস দেখেন, 12-13 পরে হচ্ছে 19-20, মাঝখানে কোনো ক্লাস নেই। তো এই 5 দিন ভালো মতো নন টেক পড়েন, নন টেকের জিনিসগুলো পড়েন। এই যে এখানে যেদিন ক্লাস, ধরেন যে এটা ক্লাসে সকালে রাখা হয়েছে 10টা থেকে 11:30, তো আপনি 10টা থেকে 11:30 ক্লাস করে আপনি বিকেলে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করলেন, 1 ঘন্টাই দেখলেন যে ক্লাসে যে আমি একটা করাইছি সেটি আপনি বাসায় একটু করেন, এনাফ। আপনি হচ্ছে যে এই যে কনসিস্টেন্ট ডিফরমেশন, মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্লোপ ডিফ্লেকশন, ক্লাসগুলো দেখেন, একটা 2 তারিখে, একটা 3 তারিখে, একটা 5 তারিখে। তো ক্লাসের পর আপনি ধরেন যে ম্যাথটা একবার করলেন বাসায়, মানে এভাবে করে আপনাকে কিন্তু ম্যানেজ করে করতে হবে। আপনি এখন টাইম এত বেশি শর্ট, আপনাকে একটা সেগমেন্টের হিসাব করে খরচ করতে হবে। আপনি ধরেন আপনি ক্লাস করলেন, আপনি 2টা ঘন্টা ধরেন যে আপনি আড্ডা মেরে আসলেন, ক্লাসটা মিস করলেন, পরে রেকর্ডিং দেখলেন, 2 ঘন্টা জিনিস 3 ঘন্টা ধরে ধরে দেখলেন। আর হচ্ছে এরপরে নিজের মতো করে প্র্যাকটিস করতে গিয়ে বা ওই প্র্যাকটিস করতে গিয়ে আপনি ধরেন যে একদিন ধরলেন পুরোটাই, আপনি ভাবলেন যে মানে আমরা নর্মালি যেটা করি জমতে থাকে পড়াশোনা, এখন তো রেকর্ডিং থাকে, জমতে থাকে, জমতে 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 দেখা যায় গেল যে আপনি একদিন ডিসাইড করলেন যে না আজকে একদিনে 3টা লেকচার দেখবো। তো দেখা গেল যে 3টা লেকচার টেনে টেনে দেখলেন, কিছুই বুঝলেন না, অর্ধেক বুঝলেন বুঝলেন না, পরে হচ্ছে করতে গেলেন পারলেন না, ওই দিনেও খুব একটা পড়া হয় নাই, প্লাস হচ্ছে একটা টাইম নষ্ট হইলো, নন টেকে পড়তে পারতেন ওই টাইমটাতে। তো এভাবে করে কিন্তু আসলে আমরা সময়গুলো নষ্ট করি। তো
এটা সবসময় বলা হয়, তারপরেও দেখা যায় যে 100 জন অ্যাডমিট হয়। ক্লাস করে শুরুর দিন হচ্ছে 32 জন, বত- পরে গিয়ে হচ্ছে সপ্তাহখানেক বা 8-10টা ক্লাস করে গিয়ে 15-16 জন করে ক্লাস করে। তো এভাবে করে কিন্তু আসলে জাস্ট আপনাদের যে আহ, ইয়াটা যেটা আমাদের যে আউটকাম বা যে গোল, সেই গোলটা কিন্তু আমরা ফুলফিল করতে পারি না, আপনাদের এন থেকে হয় না, আমাদের এন থেকে হয় না। তো এই জন্য আপনাদের এনকারেজ করবো, এবং ক্লাসগুলো মোটামুটি আমাদের যে ইয়াটা সিস্টেম যেটা 25টা ক্লাস মানে হচ্ছে আপনি এখানে মোরলেস হয়তো বা 30টার মতো ক্লাস পাবেন। নর্মালি এটাই হয়। কিছু টপিক হচ্ছে একদিনে হয় না, 2 দিন লাগে। তো ক্লাস অনেক পাবেন, এবং হচ্ছে এইটা শেষ মেশ এক্সামের এক পর্যন্ত ইভেন 46 এর কথা যদি বলে, এখানে কেউ যদি 46 থেকে থাকেন তারা ভালো বলতে পারবে। মানে ওদের কিন্তু হচ্ছে গত বছর একবারে জুলাই আন্দোলনের আগে শুরু হয়েছিল, অনেক ঝামেলা হয়েছে, পরীক্ষা পিছিয়েছে। ওরা কিন্তু একদম হচ্ছে 46 রিটার্ন হওয়ার পর্যন্ত মানে আমাদের ফাইনাল সাপোর্ট পাইছে, ইভেন এখনো পাবে ভাইবার জন্য। তো এখানে ইয়া থাকা মানে হচ্ছে আপনি মোটামুটি মানে ফুল জার্নিতে একটা সাপোর্টের একটা অপরচুনিটি আর কি। তো আই গেস মোটামুটি আপনারা ধরতে পারছেন যে কিভাবে টেক নন টেক দুইটাকে কমেন্ট করে পড়বো। এর মধ্যে আমি আপনাদেরকে একটা নিজের পার্সোনাল কথা বলে, এটা যদি আপনাদের জন্য এখন খুবই হেক্টিক হয়ে যাবে, তো এটা এখন দরকার নেই। যারা হচ্ছে ব্যাংকে দেবে তারা হচ্ছে ইংলিশের জন্য আমাদের এই মানে আইএলটিএস এর কিছু জিনিস ম্যাটেরিয়ালস আছে, সেই কোর্সগুলো করতে পারেন। স্পেশাল হচ্ছে এই 14 থেকে বাকি পার্টটা যেটা, সেটা আপনাদের কাজে লাগবে। বাট মানে আমি এটাকে আপনাকে এনকারেজ করছি না, কারণ হচ্ছে যেহেতু টাইম লিমিটেড। আপনার যদি এরকম হতো যে আগের মতো মানে 1 বছর 1.5 বছর পর মানে পরে হচ্ছে প্রায় 10 মাস পরে পরীক্ষা, এরকম হলে বলতাম যে এরকম এই কোর্সটা করে রাখেন, তাহলে হচ্ছে আপনাদের রিটেনের যে প্রিপারেশন যেটা স্পেশালি ইংলিশে, এটা একদম টপ নচ হয়ে যাবে আর কি। তো মোটামুটি এতটুকুই। আপনাদের যদি কোনো মানে আচ্ছা কোশ্চেন আসছে অনেকগুলো, যদি নেই আর আপনাদের কোনো কিছু বলা থাকলে বলেন। ফার্স্ট বিসিএস কি ডিপার্টমেন্ট, এখন আমি যেটা বললাম আর কি, ফার্স্ট বিসিএস ডিপার্টমেন্টাল, ফার্স্ট বিসিএস হলে ডিপার্টমেন্টাল এখন ফোকাস করতে হবে, কারণ হচ্ছে আমাদের রিটেনের টাইম অত কম। আপনি ফার্স্ট বিসিএস এ কিন্তু হিউজ প্রেশার। তো এখন যেহেতু হচ্ছে পিডি আর মানে আপনি যেহেতু রিটেন আলাদা করে পড়তেছেন না, তো আপনি পিডিটা ভালো মতো পড়েন, প্লাস হচ্ছে টেকনিক্যাল পার্টটা আগিয়ে রাখেন, তাহলে পিডির পরে আপনার অন্য বিষয়গুলো নিয়ে খুব একটা হ্যাসেল হবে না। আর বেস্ট পসিবল ওয়ে যদি হয় সেটা হচ্ছে আপনার পিডির সাথে সাথে রিটেন প্রিপারেশন নিয়ে রাখা, ইনক্লুডিং বাংলা ইংলিশ সবকিছু। সেক্ষেত্রে আপনাদের কিন্তু পিডির বেসিকটাও ক্লিয়ার হবে, প্লাস হচ্ছে রিটেনের পড়াটা একটু আগে থাকবে। টেস্ট লিস্ট ডিসাইডেড ফরেন অ্যাডমিন, রোসেন হাই স্পিড অবডি, পাবলিক হেলথ, রেলওয়ে, কাস্টমস অডিট, ট্যাক্স, পুলিশ। আনসার খাত, পুলিশকে এত পড়ে দেওয়ার দরকার নেই। পুলিশ আপনি যেহেতু এত মানে পুলিশ তো এখানে গিয়ে পাবেন না আপনি, তা পুলিশ তো আপনার ইচ্ছা নেই দেওয়ার, তাহলে পুলিশ বাদ দিতেন, বাকিগুলো ঠিক আছে। ভাই কোর্স ফি সম্পর্কে একটু বলেন। কোর্স ফি হচ্ছে আমাদের 2250, এটা গ্রুপে দেওয়া আছে। অ্যাডমিশন কালকে থেকে শুরু হবে, কালকে ফর্ম ছেড়ে দিব। অ্যাডমিশন ফর্ম কালকে ছেড়ে দিব। ফরেন, অ্যাডমিন, ট্যাক্স, রোস্টেন হাইওয়েজ, পিডব্লিউডি, অডিট, কাস্টমস। না কোনো প্রবলেম নেই, আপনি দেন টেকনিক্যাল ক্যাডার, পরে দিয়ে জেনারেল ক্যাডার দেন, সমস্যা নেই। টেকনিক্যাল ক্যাডার মাঝে দেন, এটাই করে নর্মালি, আমরা তো এই কাজই করছি। আমাদের তো প্রথম 2-3টা চয়েস ছিল, পরে চলে আসছে হাইস, পিডব্লিউডি ছিল। তারপর হচ্ছে মানে আমি আবার ইঞ্জিনিয়ারিং মানে 3টা ছিল, যেটাকে 3টা একসাথে রাখতাম আর কি। রোজ পিডব্লিউডি, ডিপিএইচ ছিল। এরপরে গিয়ে আমি অডিট দিছি, অডিট, তারপরে হচ্ছে ট্যাক্স দিছি, ট্যাক্স অডিট এগুলো পড়ে দিচ্ছি আমি। আর কোনো প্রশ্ন? পিডব্লিউডি রোশন হাই স্কেলার পেতে চাইলে রিটার্নের কত নম্বর? এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। মোটামুটি
ধরেন যে রিটেনে এখন আসলে ভাইবাটা একটা বড় ফ্যাক্টর। যেমন আমাদের পিডাব্লিউডি যিনি সেকেন্ড হয়েছেন, উনি রিটেনে পাইছে হচ্ছে 587, মানে এটা হিউজ নাম্বার ফর ফেয়ার এনাফ নাম্বার ফর সি কোডিং উইদিন 100th পজিশন ইন অ্যাডমিন ক্যাডার, ফেয়ার এনাফ নাম্বার। বাট এখানে আসলে অনেক ইয়ে আছে, আপনার রিটেন ভাইবা সবকিছু মিলে হয় মোটামুটি। আপনি ধরেন যে এখন আসলে কোশ্চেন প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে, তো এটা মানে খুবই ডিফিকাল্ট টু অ্যান্সার। এটা এভারেজ কোশ্চেন, বা আপনার যদি 41-43-এর মতো পরীক্ষার কোশ্চেন হতো, সেক্ষেত্রে হয়তো বা 540 যদি পেতেন ওভারঅল, সেক্ষেত্রে হচ্ছে পিডাব্লিউডি রোশন হাইস চলে আসে আর কি। ভাই ভাই এখন থেকে 100, তো এখন পুরো মানে সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। তবে আমার যে সাজেশন সেটা হচ্ছে আপনি 60% মার্কস রাখার সবকিছুতে, মানে এটা মোটামুটি একটা সেফ জোন আর কি। আপনার যদি ফরেন ইচ্ছা থাকে সেক্ষেত্রে 60% নেবেন, আপনার অ্যাটলিস্ট 70%-এর দিকে যেতে হবে আর কি। আর কোনো প্রশ্ন? আর কোশ্চেন করতে পারেন চাইলে, আমি আরো 2-4 মিনিট আছি। কোশ্চেন না থাকলে শেষ করে দিব। মাইক অন করে কথা বলতে পারেন কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে। আচ্ছা, এই ক্লাস নিয়ে কার কোনো অবজারভেশন আছে? আচ্ছা, আমার মনে হয় মোটামুটি সবাই সবকিছু বুঝছেন, তো আমরা শেষ করে দিতে পারি নাকি? আমাদের তাহলে হচ্ছে প্রথম আমি এখন ইয়াতে দিয়ে দিব। আমাদের হচ্ছে ফার্স্ট ডেট হবে ফ্রাইডেতে, ঠিক আছে? ফ্রাইডেতে 8টা থেকে আমি গ্রুপে জানিয়ে দিব এটা। তো ঠিক আছে, সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।